সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা যে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর এই আপন জীবনের গল্পের 1265তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ শিপন হোসেনের জীবনের আশ্চর্যজনক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেলে স্ত্রীর মাথা কামিয়ে দুধ দিয়ে গোসল করে স্বামী। বউয়ের মাথা থেকে চুল ফেলে দিয়ে বউয়ের মাথাকে ন্যাড়া বানিয়ে স্বামী দুধ দিয়ে গোসল করে। কিন্তু কেন? এই গল্প শুনে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। আমি জীবনের গল্পের অনুষ্ঠানে এই রকম ঘটনা আমি আমার এর আগে আর কখনোই পাই নাই। এক অবাক করা আশ্চর্যজনক পাগলামি মুখর বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই শিপনের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ড্রাইভার শিপনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শিপন হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন ছোট কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় একজন বোন। আমরা টোটাল এক ভাই এক বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অদূরের কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ট্রাক চালক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা ট্রাক চালায়। আমার আব্বার পাশাপাশি আমার কাকাও পেশায় একজন ট্রাকের ড্রাইভার। আমাদের পরিবারের দুজনেই আয় উপার্জন করে। এক হচ্ছে আমার বাবা, আরেক হচ্ছে আমার কাকা। এরা দুজনেই ট্রাক চালায় এবং ট্রাক চালিয়ে যে পরিমাণে টাকা ইনকাম করে তা দিয়ে খুব ভালোভাবেই ছোটোবেলা থেকে আমার শৈশবের দিনগুলো পার হচ্ছিল। আমার কাকাও বিয়ে করে, কিন্তু আমার কাকার ঘরে কোনো সন্তানাদি হয় না। আমার কাকিমার ঘরে কোনো সন্তান হয় না এবং এটা কেন হয় না তা কিন্তু জানি না। এরকম করে একদিন দুই দিন করে সময়গুলো পার হইতেছে। আমি আস্তে আস্তে করে বড় হচ্ছি। দেখা যায় যে ছোটোবেলা থেকে আমি প্রচণ্ড রকমের দুষ্টু স্বভাবী একটা ছেলে ছিলাম। আমি কারো কথা মানতাম না, কারো কথা শুনতাম না। ঠিক যখন যা করতে মন চাইতো আমি তাই করতাম। আমি যথেষ্ট পরিমাণের বেপরোয়া একটা ছেলে ছিলাম। পড়াশোনা কোনো কিছুই আমার ভালো লাগতো না। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 10 বছরের কাছাকাছি। আমার বয়স যখন 10 বছরের কাছাকাছি, ওই মুহূর্তে আমার আব্বা যখন দেখলো যে আমি কোনো পড়াশোনা করি না, প্রতিদিন আমার নামে বাড়িতে দরবার আসে, মেল আসে, একটা পর্যায়ে আমার আব্বা প্রচণ্ড রকমের রেগে গেল এবং রেগে গিয়ে আমার বাবা তখন আমাকে বাবার সাথে করে আমাকে নিয়ে চলে গেল। বাবা বলতেছে আমাকে দিয়ে আর পড়াশোনা করাবে না, আমাকে দিয়ে ট্রাক চালানি শিখাবে, আমিও ট্রাক ড্রাইভার হব। এবং বাবা আমাকে 10 বছর বয়সে ট্রাকের হেল্পার বানিয়ে দেয়। তো আমার আব্বার একটা বিষয় ছিল কি, আমি এটা ছোটোবেলা থেকে পরিবারের মুখে শুনে আসতাম, আমার আব্বা নাকি ঘুমাইতে গাড়ি চালায়। মানে আমার আব্বা ঢাকা থেকে চিটংয়ে যায়, চিটং থেকে ঢাকায় যায় বা বাংলাদেশের বিভিন্ন বিভাগগুলোতে যায়, জেলা শহরগুলোতে যায়, সম্পূর্ণ ঘুমের মধ্যে গাড়ি চালায়। অনেকেই বলে আমার আব্বার সাথে নাকি জিন আছে, আমার আব্বা ঘুমিয়ে থাকলেও ওই জিনেরা গাড়ি চালায়। এরকম অনেকে অনেক কথাবার্তা বলতে, এরকম অনেক কথাবার্তা আমি মানুষের মুখে শুনতাম। এরপরেও আমি আমার আব্বুর সাথে তখন আমি হেল্পারি করি। এভাবে কয়েকদিন হেল্পারি করার পরে প্রায় মাস 4 পরে একদিন হঠাৎ করে আমার আব্বা তখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে। কিন্তু আমার এবং আমার বাবার দুজনের কারো কোনো ক্ষতি হয় না। আব্বু ঘুমের মধ্যে গাড়িটা রাস্তার পাশে নামিয়ে দেয়। ট্রাকটা উল্টিয়ে যায় এবং বাবা আর আমি খুব ভালোভাবে ট্রাক থেকে বেরিয়ে আসি। এবং এরপরে আমার আম্মা খুব ভয় পেয়ে যায়। আম্মা বলতেছে আমার একমাত্র ছেলে, আমি ওরা ট্রাক চালাইতে দিব না, ওরা ট্রাক চালাইতে হবে না। এরপরে আমার মা আর আমাকে ট্রাক চালাইতে দিল না। এর কিছুদিন পরে আমার ছোটোবেলা থেকে আমি দেখে আসছি আমার বড় বোনের একটা হাঁপানি রোগ আছে। মানে অলওয়েজে নিঃশ্বাস নিতে গেলে নিঃশ্বাস আটকে যায়, একটা হাঁপানি রোগ আছে। এবং ওই হাঁপানি রোগে আমার বোনের বয়স যখন প্রায় 14 বছর বয়সে আমার বড়াপু তখন হঠাৎ করে মারা যায়। ঠান্ডায় হাঁপানিতে আমার বড়াপু রাতের বেলায় মারা যায়। এবং বড়াপু মারা যাওয়ার পরে বাবা মা সবাই মিলে আমাকে আরও যত্ন করতে শুরু করে। এবার সবাই বলতেছে যে কোনোভাবেই হোক আমাকে আর ট্রাক চালাইতে দিবে না, মানে ট্রাকের হেল্পারি করতে দিবে না। আমার মা বলতেছে আমার নামে যত দরবার আসুক, বিচার আসুক, মেল আসুক, যাই আসুক, আমি পড়াশোনা না করলেও নাই, কিন্তু আমি আর ট্রাকে যাব না, আমি আর ট্রাক চালাবো না এবং এটা খুব রিস্কি একটা কাজ। এরকম করতে করতে আমার বয়স প্রায় 17 বছর মতো হয়ে যায়।
এবং 17 বছর বয়সেও আমি তখন পর্যন্ত বাড়িতে বসে আছি। এবং 17 বছর বয়সে আমার কাকা তখন একদিন আমাকে বলতেছে যে এই শিফন আমার সাথে যাবি, আমি তোর ড্রাইভিং শিখিয়ে দিব। তোর আব্বা তো ঘুমে ঘুমে গাড়ি চালায়, আমি তো ঘুমে ঘুমে গাড়ি চালাই না। তো আমি তো বাড়ির মধ্যে বেকার বসে আছি, আব্বা আমার কাছ থেকে 2-1 টাকা নিয়ে এরপরে চলতাম, এইভাবে চলাফেরা করতাম। নিজের পকেটে তেমন কোনো টাকা পয়সা থাকতো না। একটা সময় নিজেকে অনেকটা বেকার মনে হয় যে আমি আসলে মনে হয় কোনো কাজে আসবো না, আমি মনে হয় বেকার বা এরকম করে নিজের মাঝে তখন খারাপ লাগতে শুরু করে। এবং যখন নিজের মাঝে খারাপ লাগতে শুরু করে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে না, আমি আমার কাকার সাথে আমি যখন ড্রাইভিং শিখব, আমি তখন আমার কাকার ড্রাইভারিতে চলে যাই, মানে আমার কাকার ড্রাইভিংয়ে চলে যাই। এবং কাকার ড্রাইভিংয়ে গেলে পরে আমি তখন কাকার সাথে ড্রাইভিং করি। তো আমার কাকা কিন্তু গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাইতো, অনেক সাবধানতার সহিত গাড়ি চালাইতো, ডাইনে বামে খেয়াল রেখে অনেক সাবধানতা অবলম্বন করে আমার কাকা গাড়ি চালায়। তো আমি কাকার সাথে তখন হেল্পার হিসাবে জয়েন করি এবং আলহামদুলিল্লাহ অল্প কয়েক বছরের মধ্যে আমি তখন পাকা ড্রাইভার হয়ে যাই। কাকার সাথে থেকে এরকম অল্প সময়ে আমি তখন খুব ভালো মানের একজন ড্রাইভার হয়ে যাই। এবং আমি যখন ড্রাইভার হয়ে যাই এরপরে আমি দেখতে শুনতে যেহেতু ভালো ছিলাম, এরপরে এদিক সেদিক থেকে আমাকে কাকা কম সময়ের ভিতরে একটা গাড়িতে উঠিয়ে দেয়, মানে একটা ট্রাকে উঠিয়ে দেয়। আমি তখন একটা ট্রাক চালাই, মানে বড় ট্রাক চালাই। এইভাবে আমার বয়স আস্তে আস্তে করে বাড়তেছে, আমি ট্রাক চালাইতেছি এবং ট্রাক চালাইতেছি, পরিবারের জন্য টাকা পয়সা পাঠাইতেছি। ওই সময়টাতে আবার আমার আব্বা আগের মতো করে আর কাজ করতে পারতো না। বাবা যে আগের মতো করে কাজ করাইতো, ট্রাক চালাইতো, এরকম করে বাবা আর কাজ করতে পারে না। ওই সময়টাতে বেশিরভাগ সময় দেখা যায় আমার আব্বা ঘরেই থাকে, মানে বাসার মধ্যেই থাকে, খুব বেশি একটা কাজ কাম করে না, বাসা থেকে খুব একটা বের হয় না, ট্রাকও চালায় না। তো আমি তখন আমার পুরোপুরিভাবে আমার পরিবারের দায়িত্ব নেই, আমি ট্রাক চালাই এবং ট্রাক চালাই যে টাকা ইনকাম করি তা দিয়ে আমার গোটা পরিবারের দেখাশোনা, গোটা পরিবারের দায়িত্ব আমি তখন পালন করি। 1 দিন 2 দিন 3 দিন করে এরকম সময়গুলো সামনের দিকে অতিবাহিত হতে হতে একটা পর্যায়ে আমার কাছে এরকম ডিস্ট্রিক্টে ট্রাক চালাতে আর ভালো লাগতেছিল না। আমি কোনো একটা প্রাইভেট কোম্পানির ট্রাক চালাতে চাচ্ছিলাম। এরকমভাবে রাত জেগে গাড়ি চালাইলে চেহারা অনেক খারাপ হয়ে যায়, মানে চেহারা অনেক মলিন হয়ে যায়। এই জন্য আমি চিন্তা করলাম যে না, আমি এরকম রাত জেগে গাড়ি চালাবো না, আমি কোনো প্রাইভেট গাড়ি পাই, সেটা হোক বড় বা ছোট, আমি কোনো প্রাইভেট গাড়ি চালাবো। এইভাবে বিভিন্ন ড্রাইভারদের কাছে তখন খবর দিয়ে থাকি এবং এরকম করে খবর দিতে দিতে একটা পর্যায়ে আমি একটা সার্কাসের গাড়ি পাই। একটা সার্কাসের মিনি ট্রাক আছে, ওই মিনি ট্রাকটা চালাবো, সার্কাসের মাস শেষে বেতন দিবে। ওরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সার্কাস করে এবং ওই সার্কাসে আমি চলে যাব, সার্কাসের মালামাল নিয়ে যাব, ওরা হচ্ছে সার্কাস দেখাবে। এরকম একটা চাকরি তখন আমি নেই। যাই হোক, ওই চাকরিটা নিয়ে গেলাম এবং চাকরি নিয়ে যাওয়ার পরে ওরা বিভিন্ন মেলার মধ্যে, বিভিন্ন মেলায়, বিভিন্ন অনুষ্ঠানে ওরা তখন করছে ওদের মতো করে, মানে ওদের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো নিয়ে গিয়ে ওখানে হচ্ছে ওরা তাঁবু টাঙিয়ে তারপরে ভিতরে সার্কাস দেখাতো। এমন করে প্রায় দীর্ঘদিন আমি সার্কাসে কাজ করি, কিন্তু সার্কাসের ভিতরে কি হয়, ওরা কি ধরনের খেলা দেখায়, এগুলো কিন্তু আমি কোনোদিনও দেখি না। এরকম করতে করতে একদিন আমি সার্কাসের ভিতরে খেলা দেখতে গেলাম যে এখানে কি খেলা হয় আমি একটু দেখব। তো আমি যাতে ওদের টিমেরই লোক এবং টিমের লোক হওয়ার কারণে আমাকে আর টিকিট কাটতে হয়নি। টিকিট না কেটে আমি তখন ভিতরে ঢুকে গেলাম খেলা দেখার জন্য। এবার ভিতরে ঢুকে আমি যখন খেলা দেখতেছি, আমি দেখতেছি অনেকে অনেক ধরনের খেলা দেখাচ্ছে, অনেকে রিস্কি খেলা আছে, অনেক হাইলি খেলা আছে, এরকম খেলা দেখাইতেছে। এইরকম করতে করতে আকলিমা আক্তার নামের একটা মেয়ে তখন খেলা দেখানোর জন্য আসে এবং ওই মেয়েটা খেলা দেখানোর জন্য আসে। ওই মেয়েটা করে কি, মানে আপনার দুই পাশে দুইটা বাঁশের মধ্যে, মানে দুইটা বাঁশ দুপাশে পুঁতে দেয় এবং এর মাঝখানে হচ্ছে একটা বাঁশ দিয়ে দেওয়া হয়, কিছুটা আপনার গোলকির মতো, মানে ওই যে গলি, যে ফুটবল খেলার যে গলি হয় অনেকটা গলির মতো, এরকম করে দেওয়া হয়। এবং ওই বাঁশের মাথার মধ্যে, মানে ওই বাঁশের মাঝখানে যে বাঁশটাকে ঝুলিয়ে দেয় ওইখানের মধ্যে ওর মাথার চুল পেঁচিয়ে এক ধরনের খেলা দেখায়। চুলের উপরে সম্পূর্ণ রকমের ঝুলে থাকে, মাথার চুলগুলো বাঁশের সঙ্গে বেঁধে সম্পূর্ণভাবে ঝুলে থাকে, একদম মানে ঝুলন্ত অবস্থায় থাকে। এবং এইটা খুব অবাক লাগে যে এইরকম একটা মেয়ে কিভাবে বাঁশের মধ্যে একদম চুলটাকে বেঁধে চুলের উপরে ভর করে, পুরোটা শরীর চুলের উপরে ভর করে থেকে যায় এবং সেখান থেকে ও ফুটবল খেলে, ফুটবল লাথি মারে, ফুটবল উপরে উঠায় এবং হাত দিয়ে ফুটবল খেলে, মানে একটা ভিন্ন রকমের অবস্থা। এবং এই খেলাটা আমার কাছে অনেকটা ভাল লাগলো। ভাল লাগার পরে আমাদের ওখানকার যিনি ম্যানেজার আছে, মানে এই খেলা যে দেখায় সে ম্যানেজার, আমি একজন ম্যানেজারে জিজ্ঞেস করলাম এই মেয়েটার নাম কি? বলে ওর নাম হচ্ছে আকলিমা আক্তার। আমি বললাম মেয়েটার বাড়ি কই? বলে মেয়েটার বাড়ি হচ্ছে রাজশাহী। আমি বললাম রাজশাহী বাড়ি, তাহলে এখানে কেউ টিমে কাজ করে? বলে হ্যাঁ, আমাদের ওই টিমের মধ্যে ও কাজ করে, ওই ধরনের খেলা দেখায়, মানে চুলের খেলা দেখায়। এবং মেয়েটার চুলগুলো অনেক লম্বা, মানে কীরকম লম্বা আমি আপনাকে বলি, যে ও যদি দাঁড়ায় তাহলে ওর মাথার চুলগুলো মাটিতে পড়ে,
মানে একদম মাথা থেকে চুল বেয়ে সে মাটিতে পড়ে, এত লম্বা চুল, এরকম লম্বা চুল আমি আমার জীবনেও দেখি নাই। তো এরকম করতে করতে আস্তে আস্তে করে সার্কাসের এদিকে যেতে যেতে আস্তে আস্তে এই মেয়েটার সাথে মোটামুটি আমার একটা ভালো কথাবার্তা হয়। যেহেতু একই সার্কাসে কাজ করি, মাঝে মাঝে যদি মেয়েটা রেস্ট টাইম থাকে আমি গিয়ে কথাবার্তা বলি। আমি শিপন ড্রাইভার হিসেবে পরিচিত এবং মেয়েটাও আমাকে দেখে অনেক প্রশংসা করে। আমাকে বলে যে আপনাকে আসলে দেখলে মনেই হয় না যে আপনি কোনো একটা ট্রাকের ড্রাইভার। আপনি যেরকম হ্যান্ডসাম, অনেক সুন্দর, অনেক গুড লুকিং, আপনি একটা কাজ করেন, আপনি ট্রাকের ড্রাইভারিং চাকরিটা ছেড়ে দেন, আমাকে বলে। আমি তখন বললাম কেন? বলে আমি আপনাকে নাচ শিখাবো, আপনি আমাদের স্টেজে নাচবেন। যদি নাচানাচি করেন তাহলে দেখা যায় যে আপনার ট্রাক চালিয়ে যে টাকা ইনকাম করেন এর থেকেও ভালো টাকা উপার্জন করতে পারবেন। আমি তখন বললাম এটা কেমন কথা বলতেছো? আমি যদি নৃত্য করি স্টেজের মধ্যে তাহলে কি বেশি টাকা পাওয়া যাবে? বলে হ্যাঁ, এই ট্রাক ড্রাইভারের চেয়েও ওখানে আপনি বেশি টাকা পাবেন, আপনাকে অনেক অনেক বকশিসও দিবে। এরপরে এই ট্রাক চালানোর পাশাপাশি আমি তখন নাচ শিখি। সত্যি কথা বলতে শুধুমাত্র আকলিমে আমাকে এটার প্রতি উৎসাহ দেয়। আমাকে বলে যা তুমি নাচ শিখো এবং নাচ শিখলে তুমি আরও বেশি টাকা ইনকাম করতে পারবা। এখন যে পরিমাণে টাকা ইনকাম করো তার থেকেও বেশি টাকা ইনকাম করা যাবে। এরকম করে যখন ও আমাকে বলে একটা পর্যায়ে আমি ওর প্রস্তাবে রাজি হই। ওর প্রস্তাবে রাজি হওয়ার পরে আমি তখন নাচ শিখি। অল্প সময়ের মধ্যে আমি তখন আমার নাচটাকে আয়ত্তে নিয়ে আসি। তখন আমি দেখা যায় ট্রাক নিয়ে যখন এদিক সেদিক যাই তখন তো যাই, আর বাকি সময়টা আমি তখন এই নৃত্যের অনুষ্ঠানের মধ্যে মানে ওই সার্কাস অনুষ্ঠানে নাচি। এবং সার্কাস অনুষ্ঠানে যখন আমি নাচি আমি ভালো টাকাই উপার্জন করি। মোটামুটি আমার আয় ইনকাম অনেক ভালো হচ্ছে, আমার দিনটা তো অনেকটা পাল্টে গেছে। এরকম করতে করতে আস্তে আস্তে এই আকলিমা মেয়েটার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করতে শুরু করে। মেয়েটার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে এবং এই ভালো লাগার একমাত্র কারণ হচ্ছে এই মেয়ের মাথার চুল। মানে ওর মাথার চুল দিয়ে যে কোনো ছেলেকেই ফাঁসিয়ে দেওয়া যাবে, মানে এই রকমভাবে মাথার চুল ওর লম্বা। তো আমাকে বলে, আমি বলি যে তোমার পরিবারে কে কে আছে? ও বলে আমি পরিবার থেকে বহু বছর আগেই চলে আসছি, আমার শুধু এটুকুই মনে আছে আমাদের গ্রামের বাড়ি রাজশাহী, বাট আমি কখনো ওভাবে যাই নাই। ঢাকা শহরে আব্বা আমার সাথেই ছিলাম। এরপর আমার বাবা হচ্ছে আপনার অনেকটা অসুস্থ হয়ে যায় আর আমার মা মারা যায়। এরপরে বাবা দ্বিতীয় বিয়ে করে। বাবা যখন সেকেন্ড বিয়ে করে বাবা ওই সংসার নিয়ে আসে, আমার আর কোনো খোঁজ খবর নেয় না। এরপর থেকে আমি সার্কাসের দলে কাজ করে ওদের সাথে আসি। ওরা আমাকে ছোটোবেলা থেকে ওদের এই দলে নিয়ে আসে। আমার বয়স যখন প্রায় 9 বছর, আমি তখন থেকে সার্কাসে খেলা দেখাই। তো আমি চিন্তা করলাম যে মেয়েটা অনেক ভালো এবং তার পারিবারিক অবস্থা অনেকটা দুর্বল। সব কিছু মিলিয়ে আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতে কাটতে এই আকলিমের প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করতে শুরু করে। এবং একটা পর্যায়ে আমি তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিই যে আকলিমা, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করে আমার পরিবারে নিয়ে যেতে চাই। আকলিমা তখন এই কথা রাজি হয় না। ও আমাকে বলে যে না, আমি আসলে এই সময় বিয়ে করতে চাই না, আমি যদি বিয়ে করি তাহলে আমার সার্কাস করা হবে না, আমার খেলা করা হবে না, যার জন্য আমি এখন বিয়ে করতে চাই না। পরে আমি বুঝাইলাম যে এটা কেমন কথা বলতেছো, বিয়ে করলেও কি সার্কাস দেখানো যাবে না? আমিও তোমার সাথে থাকবো, আমিও সার্কাসে খেলবো, তুমিও খেলবা, এটা কোনো বিষয় না, আমার কথায় রাজি হও। পরে এরকম করে ওকে বুঝাইতে বুঝাইতে একটা পর্যায়ে তখন রাজি হলো। ও যখন রাজি হলো তখন আমরা দুজনেই মিলে সার্কাসে খেলা দেখাতাম এবং গোপনে বিবাহের কাজটাও তখন সম্পূর্ণ করে ফেলি, মানে বিয়েটা করে ফেলি। এবং বিয়ে করার পরে আমরা দুজনে তখন সার্কাসে এরকম করে খেলা দেখাইতেছি। তো বিয়ের বিষয়টা কিন্তু সম্পূর্ণ গোপন রাখে আমার পরিবার, লাইক আমার মা বাবা যারাই আছে এদের কাউকেই কিন্তু আমি এই বিষয়টা বলি না, মানে বিয়ের বিষয়টা বলি না। এরকম করে প্রায় আমি ওর সাথে 5 মাসের মতো সংসার করি এবং 5 মাস সংসার করার পরে হঠাৎ করে আমি খেলা দেখাইতেছি আপনার চট্টগ্রামে। ওখানে আমি তখন হঠাৎ করে খবর পাই যে আমার আব্বা মারা গেছে। আব্বু কয়েকদিন ধরেই ভীষণ অসুস্থ ছিল এবং অসুস্থ থাকার পরে আব্বু হঠাৎ করে মারা গেল। এবং আব্বুর মৃত্যুর খবর শুনে আমি তখন মাতোয়ারা হয়ে গেলাম, চিৎকার করে কান্না করতে শুরু করলাম। একটা পর্যায়ে দলের সবার সাথে আমি তখন আমার আব্বাকে দেখার জন্য গেলাম। আমাদের দলের মোটামুটি সবাই, আমাদের দলনেতা যারা ছিল সার্কাসের, এরা সবাই মিলে গেল। এবং যাওয়ার পরে এই দিন সর্বপ্রথম আমি বুঝতে পারলাম আমি সার্কাস করে জীবনে কত বড় ভুল করেছি। আমার আব্বার জানাজার নামাজে আমাকে প্রথম কাতারে দাঁড়াতে দেওয়া হয়নি। এবং যখন আমার বাবা মারা গেছে, আমি তো আমার আব্বার একমাত্র সন্তান, আমার তো আর কোনো ভাই বোন নাই। মাইক্রোফোনে সবার কাছে আমার আব্বার জন্য দোয়া চাওয়া বা টুপি মাথা দিয়ে মাইক্রোফোনের সামনে কথা বলা, আব্বুর লাশের পাশে দাঁড়ানো, এই সমস্ত কোনো কিছু আমাকে করতে দেওয়া হয়নি। এবং এই সমস্ত কিছু আমার কাকা করছে। কাকা সবার কাছে দোয়া চাইছে মাইক্রোফোনে এবং আমার আব্বার জন্য সবার কাছে দোয়া চেয়েছে। আব্বা ঋণ টিন কাকা পরিশোধ করবে বলেছে, কিন্তু আমার বাবার সন্তান হিসেবে আমি কোনো জায়গায় দাঁড়াতে পারিনি।
কোনো জায়গায় আমাকে দাঁড়াতে দেয়নি। এবং এরপর আমি জানতে পারি আমি যে সার্কাস দেখাই, আমি যে সার্কাসে খেলা দেখাই, এইটা মূলত আমার এলাকার লোকজনে পছন্দ করে না, আমার গ্রামের লোকজন এটা পছন্দ করে না এবং সবাই বলতেছে আমি এটা অপরাধ করতেছি, এটা অন্যায় করতেছি এবং ইসলামী শরিয়ত মোতাবেক আমি যে কাজগুলো করতেছি এগুলো সম্পূর্ণ খারাপ কাজ। এবং সবাই তখন আমাকে খারাপভাবে দেখে, আমাদের এলাকার লোকজন, আশেপাশের লোকজন সবাই তখন আমাকে খারাপ মনে করে। সবাই যখন আমাকে খারাপ মনে করে তখন আমি সিদ্ধান্ত নিলাম একটা পর্যায়ে যে আমি আর সার্কাসে খেলা দেখাবো না, আমি আর সার্কাস দেখাবো না, আমি এই সার্কাস থেকে সম্পূর্ণভাবে সরে আসব। এবং সার্কাস থেকে একটা পর্যায়ে আমি আস্তে আস্তে করে সরে যাই। এই যে সার্কাসে নাচ দেখানো, নৃত্য দেখানো, এগুলো আস্তে আস্তে করে আমি ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে আমি তখন আকলিমাকে বলি যে তুমিও সার্কাস ছেড়ে দাও, আমি আগের মতো করে ট্রাক চালাবো। আমি কিন্তু ওই সময়টাতে আস্তে আস্তে করে অন্য জায়গায় চাকরি খুঁজতেছি, যে আমি এখানে আর ট্রাক চালাবো না, এখানকার চাকরি ছেড়ে দিব, এটার চাকরি ছেড়ে দিয়ে আমি অন্য কোথাও ট্রাক চালাবো, অন্য কোনো কাজ করব, অন্য কোনো কাজ করে টাকা পয়সা ইনকাম করব, কিন্তু আমি আর কোনোভাবেই এই সার্কাস দলের সাথে থাকবো না, কারণ এই দলটা খুব খারাপ একটা দল, এইটা করি বলে সবাই আমাকে খারাপ চোখে দেখে। এখান থেকে আমি তখন চলে আসি, এই সার্কাস খেলা থেকে আমি তখন চলে আসি। এবং আমি আকলিমাকে আনতে আমার অনেক কষ্ট হয়, আকলিমা আসতে চায় না, ও একদিন 2 দিন 3 দিন করে এরকম করে আমাকে ঘুরায় এবং কোনোভাবেই ও আসতে রাজি হয় না। একটা পর্যায়ে আমি আকলিমাকে তখন এই সম্পূর্ণভাবে এই সার্কাসের দল থেকে আমি বাড়িতে নিয়ে আসি। তো বাড়িতে নিয়ে আসার পরে আমি তখন করলাম কি, ঢাকাতে একটা চাকরি নেই, প্রথমে ঢাকার দিকে একটা চাকরি নেই, আমি তখন আর ট্রাক চালাই না, এই যে আপনার ট্রাক চালানোর কাজটাও ছেড়ে দিয়ে ঢাকাতে একটা হাউস ড্রাইভারের চাকরি নেই। আমি কিন্তু ছোটো গাড়ি বড় গাড়ি 2 গাড়িই চালাইতে পারতাম। আমি তখন ছোটো গাড়ি হাউস ড্রাইভারের একটা চাকরি নেই এবং হাউস ড্রাইভারের চাকরি নেওয়ার পরে ওনাদেরকে বাচ্চাদেরকে স্কুলে পাঠাই, আবার স্কুল থেকে নিয়ে আসি। এইভাবে আমি তখন আকলিমার সাথে রাতের বেলায় ঘুমাই, রাতের বেলায় থাকি। তো এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আকলিমাকে বলতেছে আমি তোমাদের গ্রামের বাড়িতে যাব, আমাকে বলে। আমি বললাম যে ঠিক আছে, বাড়িতে যাবা? তা কেন? ও কিন্তু আমাদের বাড়িতে খুব বেশি যায় নাই এবং আমাদের বাড়িতে গিয়ে খুব বেশি থাকতোও না। সেদিন আমাকে বলতেছে আমি তোমাদের বাড়িতে যাব, তুমি আমাকে নিয়ে যাবা? আমি তখন বললাম তো এটা তো সমস্যা নাই, তুমি যদি যেতে চাও তাহলে যাবা। পরে আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে গেলাম এবং আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে যেদিন রাতেও আমাদের বাড়িতে ছিল, ওই দিন সারা রাতে উঠানে বসেছিল আমার মা এবং আমাদের পাশের ঘরের এক চাচি, আবার চাচাতো ভাই বোন, সবাইকে নিয়ে উঠানের মধ্যে ও গল্পগুজব করলো, মজা মাস্তিগুলো, সারাটা রাত উঠানের মধ্যে ছিল। এখন উঠানের মধ্যে ছিল এবং এর পরের দিন আমি ওকে নিয়ে পুনরায় আবারও ঢাকায় চলে আসি চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পরে দেখা গেল ওই দিন রাতে, এর পরের দিন রাতে আমি যখন ঘুমাচ্ছিলাম আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আমার গলার মধ্যে কী জানি এসে ধরতেছে, গলার মধ্যে রাতের বেলায় কী জানি এসে আমার গলার মধ্যে পেঁচে ধরতেছে। আমি এটা থেকে সরার চেষ্টা করি, বাট করতে পারি না, যতই সরার চেষ্টা করতেছি এই জিনিসটা আবারও এসে আমার গলার মধ্যে পেঁচাইতে আসে। এরকম করে 1 বার 2 বার 3 বার করতে করতে একটা পর্যায়ে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় এবং ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি দেখতে পাই আকলিমার মাথার মধ্যে অনেকগুলো সাপ, অনেকগুলো সাপের যে বাচ্চা হয় না, ছোটো ছোটো সাপের বাচ্চা, ওর মাথার মধ্যে অনেকগুলো ছোটো ছোটো সাপের বাচ্চা হাঁটতেছে। এইটা দেখে আমি তখন একটা চিৎকার দিই এবং চিৎকার দেওয়ার পরে আকলিমার তখন ঘুম ভেঙে যায়। ও তখন লাফ দিয়ে উঠে বলে কী হয়েছে? আমি বললাম আকলিমা জানি না কী হয়েছে, কিন্তু আমি তো আমার মাথার মধ্যে এরকম জিনিসগুলো দেখতে পাইছি। ও আমাকে বলে আরে কি বলো, তুমি কি পাগল হয়ে গেছো? আমার মাথার মধ্যে এই সমস্ত জিনিস আসবে কোত্থেকে? আমি বললাম আকলিমা তুমি বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখছি তোমার মাথার মধ্যে এই জিনিসগুলা। ও তখন আমাকে বলে তুমি সম্ভবত ভুল দেখছো, এটা এরকম কিছু হতে পারে না, এটা কোনো বিষয় না। ও আমাকে আবার ঘুমিয়ে যেতে বলে, আমি ঘুমিয়ে যাই এবং ঘুমিয়ে গেলে পরে এরপরও রাতের বেলায় একই দৃশ্য আমার হয় যে ওর মাথা থেকে মনে হয় সাপ এসে আমার গলার মধ্যে পেঁচায় এবং ওর সাপ এসে আমার গলার মধ্যে পেঁচায় ধরে আমি নিঃশ্বাস নিতে পারি না, আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, অবস্থা খুব বাজে হয়ে যায় যে আমি বলে বুঝাতে পারবো না। এমন করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে এবং সময় যত সামনের দিকে যাচ্ছে আমি ঠিক ততটাই নার্ভাস হয়ে যাচ্ছি যে আমার সাথে এটা কী হইতেছে এবং আমার সাথে এটা কেন হইতেছে। এমন করে তখন মাকে খবর পাঠাই চট্টগ্রামে যে মা এমন ঘটনা, আমার সাথে তো এগুলো ঘটতেছে, আমি এখন কি করব। মা আমারে বলে একটা কাজ কর, তুই বউ নিয়ে বাড়িতে আয়, বাড়িতে আসলে পরে আমি তোরে কবিরাজ দেখাবো বা তোর ডাক্তার দেখাবো এবং ওইখানে গেলে তুই বুঝতে পারবি কী হয়েছে। এরপর আমি ওইখান থেকে ছুটি নিলাম, 10 দিনের ছুটি নিলাম, ওই যেখানে চাকরি করতাম ওইখান থেকে 10 দিনের ছুটি নিয়ে আমি তখন আমার বউকে নিয়ে গ্রামে গেলাম, চট্টগ্রামের ওই গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পরে আমার মা তখন আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে গেল, ওই কবিরাজের নাম ছিল হচ্ছে কাবিল কবিরাজ এবং কাবিল কবিরাজ অনেক নাম করা একজন কবিরাজের কাছে যাওয়ার পরে আমি কবিরাজরে বললাম যে আমার সাথে এই ঘটনাগুলো ঘটতেছে,
আমি রাতের বেলায় এরকম এরকম স্বপ্ন দেখি। কবিরাজ তখন আমাকে বলে, ঠিক আছে, তুমি যে এরকম স্বপ্ন দেখো আমার একটা সন্দেহ লাগতেছে, আমি তোমার বউকে দেখতে চাই। কবিরাজ বলে, আগামী দিন তুমি তোমার বউকে নিয়ে আসবা। তোমার বউকে যদি নিয়ে আসো তাহলে আমি দেখে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি তোমার সমস্যাটা কোথায়। তো উনি যখন আমার বউকে নিতে বললো, আমি তখন ওই দিন রাতে ওই কবিরাজের বাড়ি থেকে আসার পরেও সেদিন রাতেও আমার সাথে একই ঘটনা ঘটে। আমার কাছে মনে হয় অনেক লম্বা কিছু চুল সাপের মতো এসে আমার গলার মধ্যে পেঁচায়। এর পরের দিন আমি আমার মা ওই কাবিল কবিরাজের কাছে আমার বউ সহ আবার যাই। যাওয়ার পরে কবিরাজের সামনে বসি, তখন প্রায় বিকেল 2টার মতো ছিল, 2টা কি 3টার মতো সময়। কবিরাজ তখন আমার মাথার মধ্যে হাত দেয়, মাথার মধ্যে হাত দিয়ে বলে যে একটা কাজ করো, তোমার বউকে বলো মাথার ঘোমটাটা সরাইতে। আমার মাও বসা আছে। কবিরাজ বলতেছে তোমার বউরে বলো মাথা থেকে ঘোমটাটা সরাইতে। পরে আমি আকলিমাকে বলি যে তুমি ঘোমটাটা সরাও। আকলিমা তখন মাথার ঘোমটা সরাইলো। ঘোমটা সরানোর পরে কবিরাজ তখন আকলিমার মাথার মধ্যে হাত দিল। হাত দিয়ে আকলিমার মাথার যে চুলটা বাঁধা আছে এই চুলটা খুলে দিল। এবং আপনি বিশ্বাস করবেন, এই চুলটা খুলে দেওয়ার পরে এই চুলটা পুরোটা গড় হয়ে গেছে। কবিরাজে যেখানে বসে কবিরাজি করে এই জায়গাটা পুরোটা ফুল হয়ে গেছে। এবং কবিরাজ বলতেছে এইটা কি? আমি বললাম এটা ওর মাথার চুল। বলে মানুষের মাথার চুল কি এরকম হয়? মানুষের মাথার চুল তো এরকম হয় না। তো তোমার বউয়ের মাথার এই চুলের কারণে তোমার এই সমস্যা। আমি একটা তাবিজ দিব, 2টা তাবিজ দিব। একটা তাবিজ তুমি তোমার মাথার মধ্যে বানবা, আরেকটা তাবিজ তুমি তোমার বউয়ের মাথার মধ্যে বানবা। 2টা তাবিজ 2 জায়গায় বাইন্দা কিছুদিন অপেক্ষা করো এবং ইনশাল্লাহ এটা থেকে তুমি রক্ষা পাবা। কবিরাজ এই কথা বলার পরে আমি তখন আকলিমাকে নিয়ে আবারও বাসায় গেলাম, বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আকলিমার মাথায় তখন তাবিজ, আমার মাথায়ও তাবিজ, 2 মাথার মধ্যে তাবিজ দিয়ে এরপরে দুজনে ঘুমাইলাম। কিন্তু ভাই এর পরেও কোনো পরিবর্তন হলো না, এক বিন্দু পরিমাণের কোনো পরিবর্তন হলো না। রাতের বেলায় ঘুমাইলাম এবং রাতের বেলায় আমি একই স্বপ্ন দেখতেছি যে অনেকগুলো সাপ একসাথে এসে আমার গলার মধ্যে পেঁচায় ধরে এবং গলার মধ্যে পেঁচিয়ে ধরে আমার নিঃশ্বাসটা আটকায় দেয়। আমি তখন বুঝতে পারলাম না, মাকে বললাম যে মা এমন ঘটনাই তো ঘটতেছে, আমি এখন কি করব। আর ওই দিক থেকে আমি যেখানে কাজ করতাম, যে বাসায় চাকরি করতাম, ওনারা বারবার খবর দিতেছে ওনাদের বাসায় যাওয়ার জন্য, কাজ করার জন্য। একটা পর আমার আম্মা বলে, নিজে বাঁচলেই তো টাকা পয়সা, এখন নিজেই যদি মরে যাস তাহলে টাকা পয়সা দিয়ে কী করবি? আপাতত তোর ওখানে চাকরির দরকার নাই, তুই তোর মালিককে মানা করে দে, তুই মানা করে দে, তুই যাবি না। মা যখন আমাকে এরকম করে বলে, আমি তখন আমার চট্টগ্রামের ওই চাকরিটা আপনার ঢাকার ওই চাকরিটা ছেড়ে দেই। আমি আমার মালিককে বলে দিই যে আমি কাজ করব না, আপনি অন্য ড্রাইভার দেখে নেন। পরে উনি অন্য ড্রাইভার দেখে এবং দিন যত সামনের দিকে যাচ্ছে আমি ততটাই শুকিয়ে যাচ্ছি। আমার শরীরের শ্বাস তো একদম কমে যাচ্ছে, চেহারা ভেঙে যাচ্ছে, চেহারা কালো হয়ে যাচ্ছে। এমন একটা পরিস্থিতি আমার হয় যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এরপরে প্রতিনিয়ত কবিরাজের বাড়িতে যাচ্ছি, কবিরাজ চিকিৎসা করতেছে, বাট কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। এরকম করে আরও কবিরাজের কাছে যাই, এই কবিরাজটা চেঞ্জ করে অন্য কবিরাজের কাছে যাই এবং অন্য কবিরাজের কাছে গেলেও কোনো কাজই হয় না। রাতের বেলা এই সমস্যাটাই দেখা দেয়। এমন করতে করতে একটা পর্যায়ে ওই কাবিল কবিরাজের কাছে পুনরায় আবার আসলে পরে কাবিল কবিরাজ আমাকে বলে, একটা কাজ করেন তো, আপনার বউকে ছাড়া আপনি একদিন আলাদা ঘুমিয়ে দেখেন তো, আপনার বউকে আপনি আলাদা কোনো একটা জায়গায় রাখবেন, আপনার সাথে রাখবেন না, আপনার সাথে না রেখে আপনার বউকে আলাদা কোনো একটা জায়গায় ঘুম পাড়াবেন। এরপরে দেখেন আপনি একা একা ঘুমালে এই সমস্যাটা আবার হয় কি না। এবার আমি যখন একা একা ঘুমাইলাম, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে ওই দিন আমার মাথায় কোনো সমস্যা দেখা দিল না। আমার ঘাড়ে কোনো সমস্যা হলো না, কোনো রকম স্বপ্ন, বাজে স্বপ্ন আমি দেখলাম না। এবং পরের দিন কবিরাজের বাড়িতে গেলাম। কবিরাজের বাড়িতে গিয়ে কবিরাজরে বললাম যে আপনি যে আমাকে বললেন একা ঘুমানোর জন্য, আমি তো একা ঘুমাইছি এবং একা ঘুমানোর পরে আমার এই ধরনের আর কোনো সমস্যা হয়নি। আমি রাতের বেলা একা ঘুমিয়েছি, আমার সব কিছু ঠিক ছিল। কবিরাজ আমাকে বলে, তাহলে বড় সমস্যা হচ্ছে আপনার বউ। আপনার বউয়ের মাথার মধ্যে জিন ভর করে এবং ওই জিনেরা রাতের বেলায় আপনার গলা চেপে ধরে। আপনি একটা কাজ করেন, আপনার বউয়ের মাথাটা কামিয়ে দেন, মাথার চুলগুলো ফেলে দেন এবং এই চুলগুলো যখন ফেলে দিবেন তখন নতুন চুল যখন গজাবে আপনার আর এই সমস্যা হবে না। আমি তখন এই কথা এসে আকলিমাকে বললাম যে আকলিমা, তুমি তোমার মাথার চুলগুলোকে ফেলে দাও, তোমার মাথার চুলগুলোকে ফেলে দাও। এই মাথায় যদি চুলগুলো থাকে তাহলে কবিরাজ বলতেছে যে এই সমস্যাটা সমাধান হবে না এবং দিন যত সামনের দিকে যেতে থাকবে এটার সমস্যা আরও বাড়তেই থাকবে। ও আমাকে বলে, আমার জীবন থাকতে আমি আমার এই মাথার চুল ফেলবো না, আমি মরে যাব এরপরও আমি মাথার চুল ফেলবো না, কারণ এই মাথার চুলই আমার স্বর্গ, আমি এটা দিয়ে 2 টাকা ইনকাম করে খাই, আমি এই মাথার চুল ফেলবো না। আমি তখন বললাম, দেখো আকলিমা, তুমি মাথার চুলগুলো ফেলে দাও, কারণ এই চুলগুলো থাকার কারণেই কিন্তু আমাদের মাঝে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। মাথার চুলগুলোকে ফেলে দাও। কিন্তু ও মাথার চুল ফেলবেই না। যতই বলি, যেভাবেই বলি, যতই রিকোয়েস্ট করে বলি, ওর কথাই একটা যে ও আমাকে ছাড়তে রাজি আছে কিন্তু মাথার চুল ছাড়তে রাজি নাই।
এবার দেখা যায় আমার চাকরিও নাই, বাড়ির মধ্যে বসে আছি এবং কাকা তখন ইনকাম করে, একরকম কাকার ইনকামের উপরে আমার পরিবার চলতেছে। আমি তখন ট্রাকও চালাই না, সম্পূর্ণ বাড়িতে বসে আছি। এমন করে একদিন, 2 দিন, 3 দিন করে কাটতে কাটতে একটা পর্যায়ে আমি কাকারে বললাম, কাকা আমি ট্রাক চালাবো, আপনি আমার জন্য ব্যবস্থা করেন। তাই কাকা তখন কাকার ওই ট্রাকটারে বদলি আমাকে চালাইতে দিল। আমি তখন কাকার ট্রাকের বদলি চালাইতেছি, আর বাড়ির মধ্যে আকলিমা তখন একা একা থাকতেছে। আমারে বারবার ফোন করে, তুমি আসো তুমি আসো। আমি বললাম আমি তোমার কাছে ঘুমাইতে পারি না, তোমার কাছে ঘুমাইলে পরে রাতের বেলায় তোমার চুল এসে আমার গলা চেপে ধরে, আমি নিঃশ্বাস নিতে পারি না, আমার নিঃশ্বাস আটকে আমি মানে মারা যাওয়ার মতো অবস্থা হয়। আমি কেন যাব? আমি যাব না, আমি যাব না, তুমি তোমার মতো করে থাকো। এখন এই কথাগুলো বলার পরে ও আরও খেপে যায়, মানে আরও রেগে যায় যে তুমি কি আমার স্বামী না, আমার মাথার চুল কেন ফেলতে হবে? আমি বললাম তুমি চুলগুলো ফেলে দাও, যদি মাথার চুলগুলো ফেলে দাও তাহলে তো আর এই ধরনের কোনো সমস্যা থাকতেছে না, আমরা একসাথে থাকতে পারবো এবং সব সমস্যারই সমাধান হবে। না, ওর কথায় একটা মাথার চুল কখনো ফেলবে না। আমিও তখন বললাম যে ঠিক আছে, তুমি যদি মাথার চুল নাই ফেলো তাহলে আমি আর তোমার সাথে এভাবে এক ঘরে থাকবো না। এমন করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে এবং আকলিমার মাঝে কেমন যেন একটা পরিবর্তন কাজ করতেছে। এরকম করতে করতে একদিন হঠাৎ করে আমার মা বলতেছে আকলিমা নাকি বাড়ি থেকে চলে গেছে। আকলিমা সকালবেলা বাড়ি থেকে চলে গেছে। আমি বললাম কোথায় গেছে? মা বলে আমি তো জানি না, কোথায় জানি চলে গেছে, একটা লোক আসছিল ওই লোকের সাথে গেছে, ওই লোকটা নাকি ওদের বাড়ির। তাই আমি বললাম ওদের বাড়ির একটা লোক আসছিল, ওদের সাথে চলে গেল, তুমি আমাকে ফোন করলে না? মা বলে আমি তোর নাম্বার অনেকবার কল দিয়েছিলাম, তোর নাম্বারটা বন্ধ ছিল। তো আমি তখন চিন্তা করতেছি তাহলে ও কার সাথে চলে গেল, কোথায় চলে গেল? এবং আমি কিন্তু আপনি ভালোবাসতাম, আমি কিন্তু ওকে ভালোবাসি, এবং এভাবে ওর হঠাৎ করে চলে যাওয়াতে আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি। 2 দিন পর আমি তখন ডিপো থেকে বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমার মারে বলি যে কই গেছে? মা বলে ও চলে গেছে রাজশাহীতে। তো রাজশাহীতে চলে গেছে এটা জানার পরে ওর একটা মানে খালা মানে আপনার একটা আত্মীয় নাম্বার আমার কাছে ছিল ওর গ্রামের। আমি তখন ওই আত্মীয়রে ফোন করে জিজ্ঞেস করি আকলিমা কি আপনাদের বাড়িতে গেছে? বলে না, আকলিমা তো আমাদের বাড়িতে আসে নাই। তাহলে আকলিমা কোথায় গেছে? বলে এটা তো বলতে পারি না, আকলিমা কোথায় চলে গেছে এটা তো বলতে পারি না, তবে আমি জানি না। আমি এবার ওকে আবারও খুঁজতে শুরু করলাম, খুঁজতে অনেক খোঁজাখুঁজি করার পরে আমি ওরে পাইলাম ওই দলে, মানে ওই দলের মধ্যেও আবারও চলে গেছে। আগে যেরকম যাত্রা দলে কাজ করতো বা আপনার সার্কেসে কাজ করতো, ওই সার্কেসে আবার চলে গেছে, আবারও চুল মাথার মধ্যে পেঁচিয়ে চুল বেঁধে এরপরেও বিভিন্ন খেলা দেখায়। তো ওইখানে যাওয়ার পরে আমার তখন খুব খারাপ লাগতেছে যে এইটাও কেন করতেছে। আমি ওর সাথে দেখার পরে বললাম যে আকলিমা তুমি এটা ছেড়ে দাও। ও আমাকে বলে যে না আমি এটা ছাড়বো না, যেহেতু তুমি আমার সাথে সংসার করতে পারো না, রাতের বেলায় আমরা একসাথে ঘুমাইলে আমার কারণে তোমার সমস্যা হয়, তুমি দেখে শুনে অন্য একটা মেয়েকে বিয়ে করো, ওই মেয়ের সাথে সংসার করো, আমার সাথে তোমার থাকতে হবে না। আমি বললাম আকলিমা আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার বিবাহিতা বউ, এখন এই সমস্ত কথাগুলো বললে মানুষও তো হাসাহাসি করবে, মানুষ হাসবে, তুমি এই ধরনের কথা কেন বলতেছো? এগুলো বাদ দাও, যা হবার তা হয়ে গেছে, এগুলো বাদ দাও। আমাকে বলতেছে যে না আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, আমি তোমাকে যেটা বলেছি আমি তোমাকে সেটাই, এর বাইরে তোমার সাথে আমার আর কোনো কথা নাই, আমি আর তোমার সংসার করব না। তো যে জায়গায় সার্কেস করতো ওই জায়গায় আমি যাইতাম, প্রতিদিন যাইতাম, বুঝাইতাম যে প্লিজ চলে আসো, আমার অপরাধ হয়েছে, আমার অন্যায় হয়েছে, ঠিক আছে তোমার মাথার চুল ফেলতে হবে না, আমি তোমার সাথে এইভাবেই সংসার করব। ও আমাকে বলে আমার মাথার চুল ফেলার জন্য চেষ্টা করবে না তো, আমার মাথার চুল ফেলবে না তো? আমি বললাম যে না আমি তোমার মাথার চুল ফেলবো না, তোমার মাথায় চুল যেভাবে আছে এভাবেই থাকবে এবং এই নিয়ে আমি তোমার সাথে সংসার করব। ও বলে ঠিক আছে তাহলে আমি তোমার সাথে যেতে পারি। এরপরেও পুনরায় আমার সাথে আবার আমার বাড়িতে আসলো। এবার আমার বাড়িতে আসার পর আমি যখন ওর সাথে রাতের বেলায় ঘুমাই, যেদিন ঘুমাই সেদিন এই সমস্যাটা, মানে ওর সাথে আমি শুইলে পরে আমি রাতের বেলায় নিঃশ্বাস নিতে পারি না, মানে সারাটা রাত আমার কাছে মনে হয় যে কয়েকটা সাপ এসে আমার গলার মধ্যে পেঁচিয়ে ধরে, পেঁচিয়ে ধরে থাকে, আমার নিঃশ্বাস বন্ধ করে দেয়, আমার নিঃশ্বাস আটকাইয়া দেয়। আমি বারবার চিন্তা করতেছি আমি এখন কি করব, মানে কোনো উপায় পাই না, কোনো বুদ্ধি পাই না, কোনো কিছু করতে পারি না। 1 দিন 2 দিন 3 দিন করে এরকম সময়গুলো পাস হইতেছে বা সময়গুলো কাটতেছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন ভাবলাম যে আমি আবার ওই কবিরাজের কাছে যাই, যে আকিব কবিরাজ আছে, কাবিল কবিরাজ, আমি কবিরাজের কাছে যাই যে মাথার চুল ফেলা ছাড়া আর কোনো পথ আছে কিনা, আর কোনোভাবে এটা থেকে রক্ষা পাওয়া যাবে কিনা। পরে কবিরাজের বাড়িতে যাই, একাই যাই। যাওয়ার পরে কবিরাজরা আমি তখন বুঝিয়ে বলে আকিব কবিরাজরে, এবং বুঝিয়ে বলার পরে উনি আমাকে বলতেছে যে কাবিল কবিরাজ আমারে বলতেছে ঠিক আছে সমস্যা নাই, তুমি একটা কাজ কর, তোমার বউরে আবার মঙ্গলবারে একটু নিয়ে আইসো, মঙ্গলবারে মাগরিবের পরে নিয়ে আইসো, দেখি কোনো কিছু করা যায় কিনা, চুল ফেলানো ছাড়া অন্য কোনোভাবে এই জিনটাকে তোমার বউয়ের মাথা থেকে সরানো যায় কিনা। এরপরে মঙ্গলবারে যে উনি ডেট বলে ওই ডেটে আমি আমার বউকে নিয়ে আবার ওই কবিরাজের কাছে যাই
এবং কবিরাজের কাছে গেলে পরে কবিরাজ ওই দিন প্রায় 1 ঘন্টার মতো ওর মাথার 2টা চুল ছিঁড়ে নিয়ে যায় এবং ছিঁড়ে নিয়ে 2টা চুল দিয়ে উনি কী জানে কী করে অনেকক্ষণ ধরে করার পরে আমার বলতেছে যে শিপন তুমি এখন যাও, কালকে সকালে আবার আইসো। এই কথা বলে রাত 10টার দিকে আমি তখন আমার বউ আকলিমাকে নিয়ে তখন আমি বাড়িতে ফিরে আসি। বাড়িতে ফিরে আসার পরে রাতের বেলা ওর সাথে আমি ঘুমাই, ওই রাতেও আমার একই সমস্যা। পরের দিন সকালবেলা আমি কবিরাজের বাড়িতে গেলাম এবং কবিরাজকে গিয়ে বললাম যে আপনি তো বললেন এখন কি করা যায়। কবিরাজ আমাকে বলে একটা পথ আছে, তবে এই পথটা একটু ভয়ানক, এটা তুমি পালন করতে পারবে কিনা। আমি বললাম যতই ভয়ানক হোক, যতই কিছু হোক, আমার বউর সাথে সংসার করার জন্য যেটা করতে আমি করব। আমার বউ তো আর মাথার চুল ফেলতেছে না, এখন মাথার চুল না ফেলাইতে আমি কিছু করতে পারবো না। উনি আমাকে বলে তাহলে 21 দিন তোমার বউকে আমার কাছে রেখে যেতে হবে। আমি বললাম মানি 21 দিন আমার বউকে আপনার কাছে রেখে যেতে হবে? বলে হ্যাঁ, 21 দিন পর্যন্ত আমি তাকে আমার কাছে রেখে যাবার 24 ঘন্টা ও আমার বাড়িতে থাকবে। ভয় পেও না, আমার বাড়িতে আমার বউ আছে, আমার সন্তানেরা আছে, ওদের সাথেই থাকবে এবং 21 দিন পর্যন্ত আমি ওর উপরে রিসার্চ করবো এবং করে পরে আমি তোমাকে একটা সুস্থ রেজাল্ট দিতে পারবো। এবং এই কথা আমি তখন আমার বউকে বললাম যে কবিরাজ এরকম বলতেছে যে 21 দিন পর্যন্ত ওই কবিরাজের বাড়িতে তোমার থাকা লাগবে এবং 21 দিন পরে কবিরাজ তোমাকে একটা ভালো সলিউশন দিবে বা ভালো একটা সমাধান দিবে। ও তখন আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে আমি থাকবো, যদি 21 দিন ওনার বাড়িতে থাকলে পরে আমি তোমার সাথে রাতের বেলায় ঘুমোতে পারি, আমি এই সমস্যা থেকে রক্ষা পাই বা আমার এই সমস্যাটা সমাধা হয়, তাহলে আমার ওনার সাথে থাকতে কোনো আপত্তি নেই বা ওনার কাছে যেতে আপত্তি নেই, আমি যেতে রাজি আছি। আমার মারে বললাম, মা একটু মন মারতেছে। মা বলে এটা কেমন কথা, কবিরাজের বাড়িতে বউকে রেখে আসবি, লোকেও বা কী বলবে। আমি তখন বললাম মা এছাড়া তো আমার আর কোনো পথ খোলা নাই, আমি তো ওর সাথে রাতের বেলা ঘুমাইতেই পারি না, যদি ওর সাথে আমি রাতের বেলা নাই ঘুমাই তাহলে আমার সংসার হবে কেমন করে। আমি বিয়ে করলাম আজকে এত বছর হয়ে গেল, আমার তো কোনো সন্তানাদিও হয় নাই, সুতরাং এভাবে তো চলতে পারে না। মা তখন বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে যা কবিরাজের বাড়িতে দিয়ে আয়। পরে আমি ওকে আবারও কবিরাজের বাড়িতে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি ওকে দিয়ে আসতাম সকালবেলা এবং বিকেলবেলা 2-3 বার যাইতাম, ওরে আমি দেখতাম। আমি আবারও ওই চাকরি ছেড়ে দিই, ওই ট্রাকে যেখানে চাকরি করতাম ওখানকার চাকরি আমি আবারও পুনরায় ছেড়ে দিয়ে আমি তখন আমার বউকে নিয়ে আছি। তো 1 দিন 2 দিন 3 দিন করে এরকম বউকে নিতে আসছি এবং নিতে একটা পর্যায়ে কবিরাজ আপনার কাবিল কবিরাজ আমাকে বলতেছে যে শিপন তুমি তো গাড়ি চালাও, তোমার বউয়ের মাথার এই চুলগুলো আমার খুব কাজে আসবে, তোমার বউ আমার কাছে থাকুক, আমি তোমার মাসে মাসে একটা টাকা দিব, তোমার বউরে তুমি সকালে দিয়ে যাবা, বিকেলে আমার এখান থেকে নিয়ে যাবা, সকালে দিবা বিকেলে নিয়ে যাবা, তোমার বউ আমার এখানে থাকবে, আমি ওরে দিয়ে কিছু কাজ করব এবং এই কাজগুলো করলে আমার জন্য অনেক উপকার হবে তোমার বউয়ের মাথার এই চুলগুলো। তাই আমি তখন বললাম যে এটা কী ধরনের কাজ আপনি করাবেন, এবং এরই মাঝে আমি শুনতে পাইতেছি উনি আমার বউয়ের মাথার চুল দিয়ে বিভিন্ন কুফুরি করতেছে, বিভিন্ন ধরনের কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলে, এরকম কালো জাদু করতেছে, ওর মাথার চুল দিয়ে বিভিন্ন মানুষকে মারতেছে এবং এরকম করতেছে। ও আমাকে নিজেই বলে, আমার বউ আকলিমা আমাকে নিজেই বলে যে কবিরাজ এগুলো করে। এরপর আমি তখন করলাম কি ওই কবিরাজের এরকম মানে চলতে একটা পর্যায়ে মোটামুটি অনেকটা ভালো হয়, প্রায় 21 দিন পর্যন্ত কবিরাজের বাড়িতে থাকে। 21 দিন পরে কবিরাজ ওকে রাখতে মানে আরও লম্বা সময় ধরে রাখতে চায়, কিন্তু আমি ওকে রাখি না। 21 দিন পরে আমি কবিরাজের বাড়ি থেকে আমার বউকে আমি আবারও পুনরায় নিয়ে আসি। 21 দিন পর নিয়ে আসার পরে আমি আর আমার বউ তখন একসাথে আসি। তারপরেও মাঝে মাঝে রাতের বেলা এই সমস্যাটা হইতো, আবার হইতো না, এইভাবে তখন দিনের রাতগুলো কাটতে আমার পরিবারে তখন হঠাৎ করে আরও বেশি অভাব অনটন দেখা দেয়। কাকা তখন পৃথক হয়ে যায়, জায়গায় সম্মতি ভাগ করে ফেলে, কাকা আলাদা থাকে, আমি আলাদা থাকি, পরিবারে চলতে পারি না, প্রচণ্ড রকমের অভাব অনটন। এবং এই অভাবের মাঝে আমার বউ আকলিমার সাথে আমার আগের মতো করে ঝগড়া হতে থাকে। এর মাঝে আমি একটা অ্যাক্সিডেন্টও করি, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করি এবং অ্যাক্সিডেন্ট করে আমার পায়ে প্রচণ্ড ব্যথা পাই, আমি আর এখন গাড়ি চালাতে পারি না। এর মাঝে সংসার চলতেছে না, এরকম অভাব অনটনে পড়ে আকলিমা তখন আমাকে বলতেছে আমি একটা কাজ করি, আমি আবারও সার্কাস দলে যাই, আমি সার্কাসে গেলে কিছু টাকা ইনকাম হবে, আমরা দুজনে চলতে পারবো, আমি সার্কাসে যাই। আমি বললাম তুমি আবারও সার্কাসে যাবা, এখন সার্কাসে যাওয়াটা ঠিক হবে? আমাকে বলে যে নাই। এরপরও আমি আবারও ওকে সার্কাসে দিয়ে দিলাম এবং ওই সার্কাস দলে যাওয়ার পরে ও তখন করতে গিয়ে ওই মাথার মধ্যে ঠিকই এই মাথার চুল দিয়েও খেলা দেখাইতো, শুধু মাথার চুলের মধ্যে খেলা দেখাতো। এরকম করে সার্কাসের অনেকের সাথে তো আমার কথা হইতো এই দলে, যেহেতু আমি আগে কাজ করতাম সবার সাথেই মোটামুটি আমার মোবাইল ফোনে যোগাযোগ হয়। এরকম করে অনেকের সাথে কথাবার্তা বলতে অনেকে আমাকে বলতেছে যে শিফন ভাই আপনি যে আপনার বউরে এখানে দিয়ে গেছেন বা আপনার বউ যে সার্কাস করতেছে, সার্কাসে একটা ছেলে আছে নাম হচ্ছে মেহেদি, এই ছেলেটা আবার নৃত্য করে বা নাচে, বলতেছে মেহেদির সাথে আপনার বউয়ের একটা সম্পর্ক হয়ে গেছে সার্কাসের মধ্যেই।
মাঝে মাঝে এরা একসাথে থাকে, বিভিন্ন অনুষ্ঠানে গেলে ওরা রাতের বেলা একসাথে থাকে, এরকম মানে থার্ড পার্টিতে আমি এরকম একটা খবর পাই। এবং এই খবরটা পাওয়ার পরে আমি এটা তখন রিসার্চ করার জন্য যাই এটা আসলে ঠিক আছে কিনা, মানে এই কথাটা ঠিক আছে কিনা এটা আমি এবং পর্যালোচনা করে আমি দেখি যে আসলেই আমি যেটা শুনেছি এটা সত্য। আমার বউ ওই সার্কাস খেলা মেহেদির সাথে এক ধরনের একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এই অবৈধ সম্পর্কটা হওয়ার পরে আমি তখনও আমার পায়ের মধ্যে অনেক সমস্যা দেখা যায়, মানে আমার পায়ের যেই হাঁটুর বাড়িটা আছে এটা ভেঙে যায় এবং অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে যাওয়ার পরে আমি আর টোটালি গাড়ি চালাইতেই পারি না, মানে আমি ব্রেক ধরতে পারি না, ক্লাস করতে পারি না, অ্যাক্সেলেটার দিতে পারি না আমার ওই পায়ে, মানে এত ধরনের সমস্যা দেখা দেয়। এরপরে এরকম করে সময়গুলো কাটতে একটা পর্যায়ে আমি বললাম যে আমি প্রয়োজনে ভিক্ষা করে ভাত খাবো, আমি ভিক্ষা করে আমার সংসার চালাবো, এরপরও আমি তোমাকে সার্কাস আর থাকতে দিব না। পুনরায় আমি ওকে সার্কাস থেকে আবারও বাড়িতে নিয়ে আসি। সার্কাস থেকে বাড়িতে নিয়ে বলি যে তুমি আজকের পর থেকে আর সার্কাসে যাবা না, তোমার সার্কাসে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি যা খাই তুমিও তাই খাবা, আমি যেভাবে থাকি তুমি ওভাবেই থাকবা, তোমার আর সার্কাসের দলে যাওয়ার দরকার নাই, তুমি আর সার্কাসের দলে যাবা না। ও আমাকে বলে এটা তুমি কেমন কথা বলতেছো, আমি যদি সার্কাসে না যাই তাহলে কিভাবে হবে, আমি বলি কীভাবে হবে, মানে এখন যেভাবে হয় এভাবেই হবে। আমাকে বলে আমরা সবাইকে না খেয়ে মরবো। আমি বললাম যেমনি পারি আমি টাকা ইনকাম করব। আমি তখন এই অসুস্থ পা নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করতাম, মানে যে ধরনের কাজ পাইতাম ওই ধরনের কাজ করতাম। এরপর আমি ওকে সার্কাসে দিই নাই, সার্কাস থেকে আমি ওকে সম্পূর্ণভাবে নিয়ে আসি। এরপরে এইভাবে কাজ করতে করতে একটা পর্যায়ে দেখা গেল ও আমারে বলতেছে যে আমি যেভাবে কাজ করতেছি এভাবে সংসার ঠিকমতো চলে না, সংসারে প্রচণ্ড রকমের অভাব অনটন, আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না, পরিবারে মা আছে, আমি আছি, আকলিমা আছে, মানে আমরা তিনজন মিলে চলতেছি, মানে যেভাবেই পারতেছি। আমি ধরেন মানে আপনাকে কি বলবো, ওই যে আমাদের মাঠে ঘাটে কাজ তো আর আমি করতে পারি না, যেরকম বাজারের কোনো কাজ বা কারো দোকানে বসা, কারো দোকান পাহারা দেওয়া, এরকম করে কাজ করি। এখন এমন করতে করতে মাঝে মাঝে আমি বাসায় এসে দেখি কি ও মোবাইল ফোনে কথা বলে, আমার বউ মোবাইল ফোনে কথা বলে, আকলিমা কার সাথে কথা বলে ওইটা আমি দেখতাম না। এমন করে মারে জিজ্ঞেস করি যে মা আকলিমা যে মোবাইলে কথা বলে কার সাথে বলে, আমার আম্মা বলে কার সাথে বলে তা তো জানি না, বাট তুই কাছে যাওয়ার পর থেকে ও সারা রাত মোবাইলে কথা বলে, সারাদিন মোবাইলে কথা বলে। এরকম করে একদিন 2 দিন 3 দিন 4 দিন সময়গুলো কাটতেছে, আমি আর এগুলো নিতে পারতেছি না। পারিবারিকভাবেও তখন প্রচণ্ড অভাব দেখা দেয়, অনটন দেখা দেয়, আমি ঠিকমতো চলতে পারি না, খেতে পারি না। এরকম করতে করতে একদিন হলো কি আমি বাজারে ডিউটি করব, রাতের বেলা বাজারে ডিউটি করব। তা আমার রাতের বেলা বাজারে ডিউটি দেয়, বাজারে ডিউটি দিচ্ছে পর আমি তখন বাজার পাহারা দিতেছি এবং ওই সময় আমি তখন রাতের বেলা ঘুমিয়ে পড়ি, মানে বাজার পাহারা দিতে টুলের মধ্যে ঘুমিয়ে যাই। ঘড়ির সময় তখন প্রায় রাত 1টার মতো বাজে। ওই সময়টাতে আমি হঠাৎ করে একটা বাজে স্বপ্ন দেখি, মানে খারাপ একটা স্বপ্ন দেখি যে আমার বউ মরে গেছে বা এরকম একটা ভয়ানক স্বপ্ন আমি দেখি। স্বপ্নটা দেখার পর আমার তখন ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভাঙার পরে আমার বাজারে যে আরেকজন পাহারাদার আছে, আমি ওনারে বললাম যে কাকা আপনি আমার সাইডটা সহ একটু পাহারা দেন, আমি একটু বাড়িতে যাই, মানে আমার বউটারে দেখে আসি। ওই রাতের মধ্যেই মানে ভিতরটায় তখন খুব খারাপ লাগতেছে যে কী হয়েছে বা এরকম একটা বাজে স্বপ্ন দেখছি। এবং স্বপ্নটা দেখার পরে আমি আমার বউরে দেখার জন্য বাড়িতে যাই এবং বাড়িতে গেলে পরে আমি দেখতে পাই যে আমার বউ, আমি যে দরজা আছে আমার ঘরের দরজাটা খোলা, ঘরের ভিতরে গিয়ে দেখি যে আমার বউ নাই। দরজাটা এরকম করে টান দিয়ে রাখছে, ভিতরে ঢুকে দেখি যে আমার বউ নাই, আকলিমা নাই। আমি তখন আস্তে আস্তে করে আমার মায়ের ঘরের দিকে গেলাম। মায়ের ঘরের দিকে যাওয়ার পরে মারে বললাম যে মা আকলিমা কই? মা বলে কই, ঘরেই তো ছিল। আমি বললাম ঘরে ছিল কই, ঘরে ছিল না তো। আমার মা বলে না তাইলে তুই আবার গিয়া দেখ। আমি আবারও যেয়ে দেখি যে ও ঘরে নাই। এবার মা আর আমি খোঁজাখুঁজি করতে করতে ও তখন পিছন থেকে বেরিয়ে আসে, মানে আমাদের ঘরের পিছন থেকেও বেরিয়ে আসে। আসার পরে আমি ওকে বলি তুমি কই গেছিলা? ও আমার বলে টয়লেটে গেছিলাম। তো আমাদের বাড়ির টয়লেট হচ্ছে আমাদের বাড়ির সামনে, আর ও আমারে বলতেছে ও গেছে বাড়ির পিছনে। আমি বললাম বাড়ির পিছনে তো আমাদের কোনো টয়লেট নাই, তুমি বাড়ির পিছনে কোন টয়লেটে গেছো? এই কথা বলে ওর সাথে তর্কাতর্কি করতেছে, কিন্তু ওর শরীরের কাপড় চোপড়গুলো খুব একটা ভালো ছিল না, মানে কাপড়গুলোকে এমনভাবে দিয়ে রাখছে দেখে মনে হচ্ছে যে ও মোটামুটি খারাপ কিছু একটা কাজ করে আসছে বা এরকম কিছু একটা। আমি বললাম যে তোমার কি হয়েছে আমার কাছে বলো কি হয়েছে। ও কোনো কিছু বলে না। এমন সময় আমাদের বাড়ির পিছন দিকে একটা পুকুর আছে, ওই পুষ্কুনির ওইখান থেকে মানে পুকুর পাহারা দেয় আর কি, মাছের ঘের পাহারা দেয়। ওইখানকার কিছু লোক তখন চোর চোর বলে চিৎকার করে উঠছে, আমিও তখন ওই দিকে দিলাম দৌড় দেওয়ার পরে দেখতে পেলাম যে একটা লোকের ওইখানে ধরে রাখছে। ওই লোকটারে তখন বাইদাটাইতে আমরা সবাই মিলে তখন আমার বাড়ির দিকে আনার পরে লোকটারে যখন মাইক দিলাম, দেখলাম যে এইটা হচ্ছে আমাদের ওই সার্কাস দলের মেহেদি যে আমাদের সার্কাসে নৃত্য করতো, চুলগুলো অনেক লম্বা লম্বা সুন্দর চেহারা
আমি ওরে বলতেছি তুই এই জায়গায় কেন? ওই কোনো কিছু বলে না। তখন তো আর আমার বুঝতে বাকি ছিল না যে ও মূলত আমার বউ আকলিমের কাছে আসছে। এবং এইটা জানার পর আমি তখন মেহেদির ওই গ্রামবাসীর হাতে তুলে দিলাম। গ্রামবাসী ওকে উত্তম মধ্যম দিয়ে রাতের মধ্যে ওকে থানায় দিয়ে দিছে। এবং সকালবেলা মানে ওই রাতেই ভোর রাতে আমি আমার বউকে ইচ্ছা মতো পিটাইলাম। ঘরের দরজা টরজা সব কিছু বন্ধ করে ইচ্ছা মতো পিটাইলাম, মারলাম। মাইরা আমি তখন করলাম কি, সকালবেলা মানে একদম রাগান্বিতভাবে আমি তখন বাজারের দিকে চলে গেছি। আমার বউরে মাইরা বাজারের দিকে গেলাম এবং বাজারে যাওয়ার পরে দুপুরের দিকে আমার মা আমারে কল দিছে। কল দিয়ে বলতেছে আকলিমা চলে যেতে আছে, তুই তাড়াতাড়ি বাড়িতে। এবং এটা বললে আমি তখন বাড়িতে আসতেছি এবং ওইদিকে আর একটা কাজে আটকে গেছি। ওই কাজটা শেষ করে বাড়িতে আসছি, আম্মা আমাকে বলে আকলিমা চলে গেছে। কই চলে গেছে বলে জানি না কই চলে গেছে। ওর মোবাইলে কল দিছে, ওর মোবাইলে কল রিসিভ করছে। আমি বললাম কই যাও? ওই তখন অটো গাড়ির মধ্যে বসে আছে। আমি বললাম কই যাও? বলে যেখানেই যাই আমি আর তোমার সংসার করব না। আমি বললাম আকলিমা তুমি পর পুরুষের সাথে আমার বাড়িতে ধরা খাইছো, আর আমি কি তোমাকে শাসন করব না? আমাকে বলে শাসন করছো, ভালো কথা করছো, আমি আর তোমার সংসার করব না। আমি বললাম আকলিমা তুমি আমার কাছে ফিরে আসো, প্লিজ তুমি এটা করো না, আমার কাছে চলে আসো। আমার যা হয়েছে যেটা হয়েছে আমি সব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাই, তুমি চলে আসো। না, ও আর আমার কাছে আসে না। এবং আমার কাছে না এসে ও তখন করে কি, ওই দলে মানে আবারও ওই যাত্রা দলের মধ্যে ওই আপনার দলের মধ্যে যোগ দেয়, ওই আপনার সার্কাসের মধ্যে যোগ দেয়। এবং সার্কাসে যোগ দেওয়ার কিছুদিন পরেই আমি জানতে পারি ও ওই মেহেদিকে, যে মেহেদিকে নিয়ে এত ঘটনা, ওই মেহেদিকেও বিয়ে করে ফেলে। এবং মেহেদিকে বিয়ে করে ও তখন চট্টগ্রাম শহরেই থাকে এবং ওই সার্কাস ছেড়ে দেয়। মেহেদিকে বিয়ে করার পরে আর সার্কাস করে না, সার্কাস ছেড়ে দেয়। এবং ইতিমধ্যে আমাকেও ডিভোর্স করে দেয়, আমার ডিভোর্স লেটারও পাঠিয়ে দেয়, আমাকে ডিভোর্স করে দিয়ে ও তখন মেহেদিকে বিয়ে করে। আমার ভিতর তখন অনেকটা কষ্ট কাজ করে যে আমার সাথে এরকমটা কেন করলো, আমার সাথে এরকম চিট, এরকম বেইমানি, এরকম প্রতারণা কেন করলো। ও আমাকে একটা চরমভাবে ধোকা দিল। আমাকে ধোকা দিয়ে ওখানে মেহেদিকে বিয়ে করতেছে এবং মেহেদির সাথেও সংসার করতেছে। তা আমি তখন এই পঙ্গু পানিয়ে তো আর কাজ করতে পারি না। তখন আস্তে আস্তে এদিক সেদিক টুকিটাকি যেরকম কাজ পাইতেছি সেরকম কাজ আমি আবারও করতেছি। ও তখন মেহেদির সাথে আছে এবং মা আমাকে বলতেছে পুনরায় বিয়ে করার জন্য। মা আমারে বলে যা হবার তা হয়ে গেছে, এখন আর এই সমস্ত কথাবার্তা বা এই সমস্ত কাজ করে লাভ নাই, তুই বিয়ে শাদী করে ফেল, তুই বিয়ে করে ফেল। আমি আর বিয়েও করলাম না। বিয়ে না করে আমি তখন আমার এই মায়ের সাথে থেকে গেলাম গ্রামের মধ্যে। এমন করে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি, আমাদের এলাকার যে কবিরাজ কাবিল কবিরাজ একদিন আমাদের বাড়িতে আসছে। কাবিল কবিরাজ আমাদের বাড়িতে এসে আমারে বলতেছে যে, হঠাৎ করে একদিন এসে বলতেছে যে, আমারে বলে যে শিপন তোমার বউ কই? আমি বললাম যে আমার বউ তো আজ থেকে অনেক দিন আগে আমাকে ছেড়ে চলে গেছে। আপনি হয়তো জানেন না, আমার বউ এরকম ধরা খাইছে একটা লোকের সাথে, এবং ধরা খাওয়ার পর আমি আমার বউকে মারছি, মারার পর আমার বউ রাগ করে আমার পরিবার থেকে চলে গেছে। ওই কাবিল কবিরাজ তখন আমারে বলতেছে যে তুমি যেভাবেই পারো তোমার বউকে নিয়ে আসো, যদি তোমার বউকে তুমি আনতে পারো তাহলে তুমি 100 কোটি টাকার মালিক হবা। ওই সময় আমার বউর ফোন নাম্বার আমার কাছে আছে, কিন্তু আমি ওকে ফোন করি না, মানে কখনোই ফোন টোন করি না। আমি তখন বললাম যে কীভাবে আমি 100 কোটি টাকার মালিক হব? উনি তখন আমাকে এমন একটা কথা বলছে যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। উনি আমাকে বলে আমার বউয়ের মাথার একটা চুল উনি 10,000 টাকা দিয়ে আমার কাছ থেকে কিনে নিবে। মানে আমাকে বলে যে আমার বউয়ের মাথার একটা চুল উনি 10,000 টাকা দিয়ে আমার কাছ থেকে কিনে নেবে যদি আমার বউকে আমি ওনার কাছে এনে দিতে পারি, বা আমার বউয়ের মাথার একটা চুল যদি আমি দিতে পারি তো একটা চুল উনি আমাকে নিয়ে যাবে, কিন্তু আমাকে বিনিময়ে 10,000 টাকা দিবে। আমি তখন বললাম এটা আপনি কী ধরনের কথা বললেন? উনি আমাকে বলে তোমার বউয়ের মাথার চুলের ভিতরে এরকম কিছু জিনিস আছে যেটা আমার ফর্মুলায় ধরা খেয়েছে, বা আমি বুঝেছি যে মাথার একটা চুল আমাকে দিবে, আমি 10,000 টাকা দিব, তুমি তোমার বউকে যেভাবেই পারো আমার কাছে নিয়ে আসো। এবং এইটা বলার পরে তখন তো আমার প্রচণ্ড রকমের অভাব। একে তো আমার পায়ে সমস্যা, আমি ঠিকমতো হাঁটতে পারি না, আগের মতো গাড়ি চালাতে পারি না, কাকার সাথে সংসার ভাগাভাগি হয়ে যায়, কাকা তার বউ নিয়ে আলাদা থাকে, আমাদের পরিবারে প্রচণ্ড রকমের অভাব। সত্যি কথা বলতে গেলে ওই সময়টাতে আমি একটু লোভে পড়ে যাই এবং লোভের বশবর্তী হয়ে আমি ওই আপনার কাবিল কবিরাজরে বলি যে ঠিক আছে আমি এটা করব, আমি দেখবো আমার বউরে আমি আনতে পারি কিনা। এরকম করে আমি তখন করি কি, এই আকলিমাকে অনেক মাস পরে আবারও ফোন করার পরও তখন রিসিভ করে আমি আকলিমারে বলি আকলিমা তুমি একটা কাজ করো, তুমি আমার কাছে চলে আসো, আমার যা অপরাধ হয়েছে আমি সব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাই, এবং আমার এরকম ভুল আর হবে না, আমি তোমার সাথে সংসার করব, আমাদের সংসার জীবনে আর কোনো ঝায় ঝামেলা কিছুই হবে না, আমি তোমার সাথে অনেকটা ভালো থাকবো, তুমি চলে আসো। ও আমাকে বলতেছে যে না আমি আর তোমার সংসার করব না, আমি আর কখনোই তোমার সংসার করব না, আমি তোমার সংসারে যাবই না। আমি ওরে বলতেছি আকলিমা প্লিজ তুমি চলে আসো, এরকম করে কান্নাকাটি করে ওর মোবাইল ফোনে এমনভাবে ও আসতে রাজি হয় না। তো এদিক দিয়ে কাবিল কবিরাজ আমাকে বারবার বলতেছে যেভাবেই পারো ওকে নিয়ে আসো,
ওকে যদি তুমি আনতে পারো অথবা ওর ঠিকানা যদি আমাকে দিতে পারো তাও আমি তোমার টাকা দিব। ওর ঠিকানাটা আমাকে দাও, ও কোন ঠিকানায় আছে। মানে আমাকে পুরো পাগল বানাই দিতেছে কাবিল কবিরাজ, পুরোপুরি পাগল পাগল বানাই দিতেছে যে যেভাবেই পারো ওকে নিয়ে আসো, ওরে নিয়ে আসো, এবং একটা মাথার চুল তুমি 10,000 টাকা করে পাবা। তো এরকম একটা মাথার চুল যদি 10,000 টাকা পাওয়া যায় তাহলে ওর মাথায় যে পরিমাণের চুল, আমি তো কয়েক কোটি টাকার মালিক হয়ে যাব, কয়েক কোটি টাকার মালিক আমি হয়ে যাব। কাবিল কবিরাজ বলতেছে তুমি একটা চুল এনে দিবা, আমি তোমার সাথে সাথে 10,000 টাকা দিব। এবং এই ঘটনা আমি আমার মাকেও বলি, আমার মাকে বলার পরে আমার মা একই কথা বলে, যেমনি পারি সে বউ ঋতু নিয়ে আয়। এবং এমন করে 1 দিন 2 দিন 3 দিন করে কাটতে কাটতে আমি একদিন আকলিমারে বলি যে আমার মা তোমার সাথে একটু দেখা করবে, তুমি আমার সাথে একটু দেখা করো। ও আমারে বলতেছে আমি তোমাকে ডিভোর্স করে দিয়েছি, তোমাকে ডিভোর্স করে আমি অন্য একজনের সংসার করতেছি, আমি এখন তোমার সাথে দেখা করব না। হাতে পায়ে ধরে কান্নাকাটি করার পরে ও একদিন দেখা করতে রাজি হয়, এবং যেদিন দেখা করতে রাজি হই সেদিন আমি আমার মাকে নিয়ে যাই। আমার মা ওকে বুঝায়, আমি ওকে বুঝাই যে তুমি চলে আসো, আমাদের পরিবারে চলে আসো, এবং আমি আর কখনোই তোমার গায়ে হাত তুলবো না। এবং ও আমাকে বলে ঠিক আছে তুমি আজকে চলে যাও, আমি তোমাকে রাতের মধ্যে জানাবো। এবং সেদিন আমি চলে আসি বাড়িতে, রাতেও আমার ফোন দেয়, রাত্রে গরির সময়, তখন আনুমানিক প্রায় 11টার মতো বাজে। আমাকে ফোন দেওয়ার পর আমি বললাম যে তুমি 11টা বাজে আমাকে ফোন দিলাম, মেহেদি কোথায়? বলে ও একটা সার্কেসে গেছে, ও একটা সার্কেস করে ওখানে চলে গেছে, রাতেও আসবে না। আমি বললাম তো ঠিক আছে তুমি কি আমার পরিবারে আসবা? আমাকে বলে আমি তোমার পরিবারে গেলে তুমি উল্টা আমার গায়ে আবারও হাত তুলবা, আমাকে আবারও মারবা, আমি তোমাকে বিশ্বাস করি না। আমি বললাম আকলিম আমি তোমার গায়ে একটা ফুলের টোকাও দিব না, তোমাকে মারা তো দূরের কথা, আমি তোমার গায়ে একটা ফুলের টোকাও দিব না, আমি তোমার সাথে সংসার করব। এবং আমার যা ভুল হয়েছে, আমি যেটা করেছি এটার জন্য আমি ক্ষমা প্রার্থী, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর অপরাধ করব না, আমি তোমার সাথে সংসার করব। ও সেদিন আমাকে বলে তাহলে আমার একটা শর্ত আছে। আমি বললাম শর্ত কিসের শর্ত? ও আমাকে বলে আমার শর্ত হচ্ছে আমি মানে তোমার যে জায়গা সম্পত্তি আছে, তোমার যে ঘর বিটা আছে বা তোমার যে জায়গা সম্পত্তি আছে সব আমার নামে লিখে দিতে হবে। যদি সব কিছু আমার নামে লিখে দাও তাহলে আমি তোমার সংসারে যাব, অন্যথা আমি তোমার সংসারে যাব না। আমি তখন বললাম মানি এটা তুমি কেমন কথা বলতেছো? আমার বাবার সয় সম্পত্তি আমি তোমার নামে কেন লিখে দিতে হবে? বলে না, এখন আমি এই ছেলেকে ছেড়ে চলে যাব, মেহেদিকে ছেড়ে তোমার কাছে যাব, এরপর যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি কোথায় যাব? আমি কার দুয়ারে যাব? আমি কার কাছে যাব? আমার তো সবই হারাবো। তো তুমি যদি আমাকে জায়গা সম্পত্তিগুলো লিখে দাও তাহলেই তুমি আর আমাকে আর ছাড়বা না, আমার বিশ্বাস যে তুমি আমার সাথে সংসার করবা। আমি তখন আমার মায়েরে বললাম যে মা, আমি বললাম যে ঠিক আছে তোমাকে জানাইতেছে, ওর কাছ থেকে একটু সময় নিয়ে তখন মারে বললাম যে মা ও তো এরকম এরকম বলতেছে। আমার মা তখন আমারে বলতেছে আরে গাদা, তোর বাপের সয় সম্পত্তি বা কতটুকু? আমাদের একটা ভিটা আছে, আর না হয় জমিতে একটু জায়গা আছে, আমাদের তো অত জায়গা সম্পত্তি নাই। তুই যদি ওর একটা মাথার চুল কবিরাজকে দিতে পারিস তাহলে কবিরাজ তোকে 10,000 টাকা করে দিবে। আর তুই টাকার চিন্তা করতেছিস কেন? আমাদের জায়গা সম্পত্তি যদি ও আরও কিছু লিখে দিতে বলো তুই আরও কিছু লিখে দে। আমি বললাম মা দেখো পরে আমরা কোনো ধরা খাবো না তো? মা আমারে বলতে আরে ধরা খাবো কেন? আর এদিক দিয়ে তো কাবিল কবিরাজ ফোনের উপর ফোন দিতেই আছে যে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি তোমার বউরে নিয়ে আসো, এবং তোমার বউরে নিয়ে আসলেই পরে আমি তোমার এই মাথার চুল দিলেই পরে আমি টাকা দিব, এরকম করেও তখন বলতেছে। পরে আমি আমার বউরে বললাম যে ঠিক আছে তাহলে তুমি কবে আসবা? বলে তুমি আমাকে যেদিন দলিল করে দিবা আমি এর পরের দিন আসবো। আমি ঠিক আছে তাহলে তুমি আগামী দিনে আসো। আগামী দিন তখন আমি ওকে নিয়ে আমাদের রেজিস্ট্রি অফিসে যাই, এবং রেজিস্ট্রি অফিসে গিয়ে আমি এবং আমার মা আমাদের যে সম্পত্তিগুলো ছিল, মানে আমার বাবার যে ভিটা ছিল ওই ভিটাটা তখন আমি সম্পূর্ণভাবে ওর নামে লিখে দেই। মানে আমার বউ আপনারা আকলিমার নামে লিখে দেয়, সম্পদটা আকলিমার নামে লিখে দেওয়ার পরে ওকে যখন আমি জায়গা লিখে দিই, এবং ওই মুহূর্তে ও তখন করে কি ওর আগের স্বামী মেহেদিকে ডিভোর্স করে। মেহেদিকে ডিভোর্স করে ও তখন আমাকে ওই দিন সন্ধ্যার সময় আবারও বিয়ে করে কাজী অফিসে। সন্ধ্যার সময় আমাকে বিয়ে করে ও আমাকে নিয়ে ঘরে আসে, মানে আমাদের বাড়িতে আসে। বাড়িতে আসার পরে সেদিন রাতে আমি তখন করলাম কি তার মাথা থেকে 2টা চুল ছিঁড়লাম। রাতের বেলায় শুয়ে আছি, শুয়ে থাকা অবস্থায় মাথার 2টা চুল ছিঁড়লাম, এবং 2টা চুল ছিঁড়ার পরে সকালবেলা আমি আমার ওরে বললাম যে একটা কাজ করো, আমি একটু কাজে যাব, তুমি থাকো। আমার মায়ের বলছি যে ওরে পাহারা দিয়ে রাখবা, ও আবার চলে যায় কেন? আমার মা বলে না যাবে না। ওরে রাইখে আমি তখন ডিরেক্টলি হচ্ছে ওই কাবিল কবিরাজের বাড়িতে গেলাম। কাবিল কবিরাজের বাড়িতে যাওয়ার পর আমি বললাম যে আমি 2টা চুল নিয়ে আসছি, আপনি দেখেন। পরে এই 2টা চুল ওনাকে দিলাম, উনি বলে এটা তোমার বউয়ের চুল তো? আমি বললাম জি আমার বউয়ের চুল, এটা আমার বউয়ের চুল, আমি আমার বউয়ের মাথা থেকে ছিঁড়ে আনছি। পরে বলে আচ্ছা ঠিক আছে। পরে এই 2টা চুল উনি দেখার পর আমাদের বলে এখন তো আমার কাছে টাকা নাই, তুমি কালকে আরও 2টা বা কালকে আরও কয়টা চুল নিয়ে এসো, এক হিসাব করে তোমাকে টাকা দিয়ে দিব। আমি বললাম যে ঠিক আছে। ওনার এই 2টা চুল দিয়ে আমি সারাদিন ঘুরেফেরা করে বিকেলের মধ্যে আবার আসছি। আসার পর রাতের বেলায় আমি আমার বউর সাথে আবারও ঘুমাইলাম। ঘুমানোর পরে শেষ রাতের দিকে ওইটা আমি তখন আস্তে আস্তে করে ওর মাথা থেকে চুল আমি আবারও কাটছি, কিন্তু ওরা বুঝতে দেই নেই।
ওরে বুঝতে না দিয়ে ওর মাথার থেকে চুল আমি আবারও কাটছি, এবং চুল কাটার পরে ও তখন করলো কি, এই চুলগুলো নিয়ে আমি আবারও ওই কাবিল কবিরাজের বাড়িতে গেলাম। পরের দিন কাবিল কবিরাজের বাড়িতে গেলাম, গিয়ে বললাম যে আমি তো চুল নিয়ে আসছি, এমন এমন ঘটনা। কবিরাজ তখন চুলগুলো দিল। চুলগুলো দেখার পরে ওই দিন কবিরাজের মনটা অনেক খারাপ, মানে কাবিল কবিরাজের মনটা অনেক খারাপ। আমি বললাম যে আপনার মনটা অনেক খারাপ, কি হয়েছে আমাকে বলেন তো, মানে আপনি মন খারাপ করতেছেন কেন? আমাকে বলে যে শিপন, আমি তোমাকে কি বলবো, আসলে আমি যেটা ধারণা করেছিলাম সেটা ঠিক না। আমি বললাম কি ধারণা করেছেন, কি মানে করেছেন ঠিক না, আপনি আমার কাছে খুলে বলেন। উনি বলে, আমি ভেবেছিলাম যে তোমার মাথার মানে তোমার বউয়ের মাথার চুলগুলো দিয়ে যে কাজটা করা যাবে, এবং এইটা আমি গতকালকে রাতে চেষ্টা করছি, কিন্তু আমি কাজটা করতে পারি নাই। আমি বললাম মানি, কাজটা করতে পারেন নাই মানি? উনি আমাকে বলে, তোমার বউয়ের মাথার চুল দিয়ে যে কুফুরিটা আমি করতে চাইছিলাম এটা আমি সম্পূর্ণ করতে পারি না, তোমার বউয়ের মাথার চুল দিয়ে হয় না, কিন্তু আমি ভাবছিলাম হবে। আমি বললাম তার মানে? উনি তখন বলে, তার মানে যে চুলগুলো আমার কোনো কাজে আসবে না, তুমি চুলগুলো নিয়ে যাও, আর তোমার মাথার বউয়ের চুল আর আমি কিনবো না। আমি তখন মুহূর্তের মধ্যে খেপে গেলাম, কি আপনি আমার বউয়ের মাথার চুল কিনবেন না, তার কারণটা কি? এইটা বলা মাত্র আমি তখন ওইখানে ওনার কলার চেপে ধরে ফেলি, যে আপনি চুল কিনবেন না মানে আপনি তো বলছেন চুল কিনবেন। এই এমন করে যখন ওনার সাথে আমার একটা ঝগড়া ঝাঁটি ঝামেলা হয়ে যায়, এবং ঝামেলা হয়ে যাওয়ার পরে এই ঘটনা আমার বউয়ের কানেও পৌঁছে যায়, মানে আমার বউয়ের কানেও চলে যায় যে কাবিল কবিরাজ বলেছে যে তার মাথার একটা চুল, মানে আমার বউয়ের মাথার একটা চুল কাবিল কবিরাজ 10,000 টাকা দিয়ে কিনবে। এবং এই কথা বলাতেই আমি লোভের বশবর্তী আমার বউকে আমি আমার সংসারে নিয়ে আসি, এবং আনার পরে আমার বউ এবার আমারে বলতেছে, ও তার মানে তুমি কাবিল কবিরাজের কথা মতো আমাকে নিয়ে আসছো, মানে লোভে পড়ে আসছো, তুমি লুবি। এরকম করে আমার সংসার জীবনে আবারও সমস্যা দেখা দেয়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম সমস্যার সমাধান হচ্ছেই না। কোনোভাবেই আমি ওরে আর ঠিক করতে পারতেছি না, কোনোভাবেই ঠিক করতে পারতেছি না। এবং কিছুদিন পরে ও আমাকে হঠাৎ করে বলতেছে, আমি আবারও সার্কাসে চলে যাব। আমি বললাম কেন? ও বলে, আমি আবারও সার্কাসে চলে যাব, আমি সার্কাসে কাজ করব, আমি তোমার পরিবারে থাকবো না, তোমার পরিবারে এত অভাব অনটন আমার ভালো লাগে না। আমি বললাম তো ঠিক আছে, তো আমার পরিবার থেকে যদি তুমি চলে যাও, তাহলে আমি যে জায়গা সম্পত্তি আমার বাবার যে পৈতৃক ভিটা আমি তোমার নামে লিখে দিয়েছি, এটা তুমি আমাকে দিয়ে দাও। ও তখন আমাকে বলতেছে, কেন? আমি এটা কেন দিব? আমি বললাম, আরে এটা আমি তোমার নামে লিখে দিয়েছি, এটা তো তোমার সম্পদ না, এটা আমার বাবার সম্পদ, আর এই সম্পদের মাঝে আমার মায়েরও হক আছে, আমার মায়েরও এখানে মালিকানা আছে, তো তুমি আমাদের সম্পদ আমাকে ফিরিয়ে দিবা, এটা দিতে তোমার সমস্যা কি? ও আমাকে বলে, না আমি এটা দিতে পারবো না। আমি বললাম কেন দিতে পারবো না, মানে দিতে না পারার কারণটা কি? ও আমাকে বলে, না আমি দিতে পারবো না, আমি নিয়ে গেছি, তা আমি তো তোমার জন্য মেহেদিকে ছেড়ে আসছি, তাই না? আমি তো মেহেদিকে ছেড়ে দিছি। এই নিয়ে ওর সাথে আমার মানে ঝগড়া ঝাঁটি ঝামেলা মারামারি এরকম করতে করতে ও আবারও আমাকে ছেড়ে এবার ওই সার্কাস দলে চলে গেল। এবং ওই সময় কিন্তু আমাদের জায়গায় সম্পত্তি সব কিছু ওর নামে। খেয়াল করেন, সার্কাস দলে যাওয়ার পরে ও আবারও মাথার মধ্যে চুল পেঁচিয়ে, মানে চুল দিয়ে বাঁশের মধ্যে বেঁধে আবারও সার্কাস দেখায়, খেলা দেখায়। এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পরে আমি একজন ওরে ফোন দিলাম, মানে ফোন দিয়ে বললাম, আকলিমা আমার মা অসুস্থ, তুমি আমার মাকে একটু দেখতে আসো। মা ওরে ফোন দিয়া বলল, আমি অসুস্থ, আমার শরীরটা ভালো না, যদি পারো একটু আসো। ওই দিন বিকেলবেলা ও তখন আসে আমার আম্মাকে দেখার জন্য। আম্মা তখন আসলেই অসুস্থ ছিল। আম্মাকেও দেখাশোনা করার পর আমি বললাম, আকলিমা আজকে রাতে আমার সাথে থেকে যাও, তুমি পরের প্রয়োজনে কালকে আবার যাওয়া সার্কাস দেখাতে। আবার সার্কাসে যাওয়া মানে আবার ওই আগের স্বামী ওর মেহেদির সাথে ওর মিলেমিশা উঠা বসা। ওই দিন আমি তখন ওকে নিয়ে আবারও আমার রুমে শুইতে গেলাম। শুইতে যাওয়ার পর আমি চিন্তা করতেছি, এবং ওই দিন ওর টেবিল ফ্যান, আপনারা যারা টেবিল ফ্যান ছিলেন, এই টেবিল ফ্যানটা ওর মাথার পাশে আমি রেখে দিয়েছি, এবং টেবিল ফ্যান থেকে যে বাতাসটা, ওর চুলগুলো তো অনেক লম্বা, এই চুলগুলো এসে আমার মুখের মধ্যে পড়তেছে, এবং পড়তেছে। আমার কাছে মনে হলো যে এই চুলগুলোই আমাদের সংসার জীবনে অনেক ঝামেলা করতেছে। এই চুলের কারণেই কিন্তু আমি কাবিল কবিরাজের কাছে গেছি, এই চুলের কারণেই কিন্তু ওর এই চুলের সৌন্দর্য দেখেই কিন্তু ও মেহেদির কাছে চলে গেছে, এবং এই চুলের জন্যই কিন্তু ওর এত ক্ষমতা, ও সার্কাস দেখায়। এই চুলের জন্যই কিন্তু আমি আমার বাবার সমস্ত সম্পত্তি ওর নামে লিখে দিয়েছি। তার মানে বড় সমস্যা হচ্ছে এই চুল। আমি সেদিন রাতে শপথ করি যে ওর মাথার এই চুল আর আমি রাখবো না। পরের দিন সকালবেলা ও চলে যাবে সার্কাস দলে। আমি বললাম, আজকে যাও না, মার শরীরটা ভালো না, মায়ের কি হয় না হয় আমি জানি না, তুমি আজকে রাতটাও থেকে যাও। ওই রাতও আমি ওকে রাখলাম। রাখার পরে এই রাতে সন্ধ্যার পরে আমি তখন দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম, এবং ঘুমের ওষুধ মিশিয়ে দিয়া আমি ওরে ঘুমের ওষুধ খাওয়াই দিলাম। দুধ খাওয়াইলাম, দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াই দিলাম। সেই রাতে আমি ওর মাথার চুল সম্পূর্ণ ন্যাড়া করে ফেললাম।
মানে আমার কাছে মনে হলো যে এই চুলের কারণে আমার সংসারে আগুন জ্বলতেছে, এই চুলের কারণে, এই চুলকে ক্ষমতা করে ও আমার পরিবার থেকে চলে যাচ্ছে, ও সার্কাসে যাবে। আমি যদি ওর মাথার চুল কেটে দেই তাহলে ও আর সার্কাসে যেতে পারবে না। সেদিন থেকে আমি ওর মাথার চুলটা কেটে দেই, এবং মাথার চুল কেটে দেওয়ার পরে সকালবেলা যখন ওর দুপুরের দিকে ওর ঘুম ভাঙার পর ও দেখে ওর মাথায় চুল নাই, ও তখন চিৎকার করে কান্না করতেছে। আমি চুলগুলোকে কেটে সকালবেলা ভোরে আমি চুলগুলোকে আগুনে পোড়াই দিই। ও তখন চিৎকার করে বলতেছে, এটা তুমি কী করলে? আমি বললাম, যদি তোমার মাথায় চুল না থাকে তবে তোমার সাথে আমার সংসার হবে। সেই 2000 প্রায় 12 সালের দিকে আমি এই ঘটনা ঘটাই, 12 কি 13-র দিকে। 2012-13 থেকে আজ 2025 সালে আসছে, এই পর্যন্ত আজকে এতগুলো বছর আমি ওর মাথায় আর কোনো চুল রাখি নাই। ওর মাথায় চুল হয় এবং চুল হইলে আমি কামাই ফেলি। চুলগুলো জাস্ট একটু বড় হয়েছে, আমি ওর মাথার চুল ন্যাড়া করে ফেলি। তো আমাদের ঘরে এখন 2টা কন্যার সন্তান আছে, আমার 2টা মেয়ে হয়েছে। 2টা মেয়েকে নিয়ে আমি ওর সাথে সংসার করতেছি, কিন্তু কোনোভাবে ওর মাথার মধ্যে আমি কোনো চুল রাখতেছি না। যতই কিছু হোক ওর মাথার চুলও ফেলে দিতে হবে। মাথার চুল আমি কামাই দিই, মাথার মধ্যে আমি কোনো চুল রাখি না। ও অনেক আকুতি করে, রিকোয়েস্ট করে, আমি না হয় একটু রাখি, 1 হাত করে রাখি, কিন্তু আমার কাছে মনে হয় যে ওর মাথার চুল রাখা মানে আমার জীবনে অভিশাপ। যেদিন সকালবেলা ও উঠে দেখলো ওর মাথায় চুল নেই, ওই দিন আমি দুধ দিয়ে গোসল করি। দুধ দিয়ে গোসল করে আমি বলি যে আমি পাপ মুক্ত হয়েছি। বউয়ের মাথার চুল যে স্বামীর জন্য এরকম অভিশাপ হয়, এটা আমার জীবন না শুনলে বা আমার গল্প না শুনলে কেউ বিশ্বাস করবে না। আমি ওর মাথার চুলগুলো কেটে দিয়েছি, এবং কেটে দেওয়ার পরে আজ পর্যন্ত আমি এত বছর সংসার করতেছি, আমরা এখন ভালো আছি, সুস্থ আছি। আমার বউ আমার সাথে যথেষ্ট ভালো আছে, আমাদের সংসার জীবনে আর কোনো সমস্যা নেই। আমার গল্পটা আমি আপনাকে বলি, আমি জানি আপনি আমার গল্প শুনে হয়তো হাসছেন, কিন্তু এটাই আমার জীবনের বাস্তবতা। যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই শিপনের জীবনের আশ্চর্যজনক গল্পটা শোনার জন্য। আমি জানি আপনার গল্প শুনে হয়তো অনেকে হেসেছেন, আবার গল্প শুনে আমার নিজেরও হাসিও পাইছে, আবার কষ্টও লাগছে যে হাই রে জীবন, মানে কি দিয়ে কি যে হয় বলে বোঝানো যাবে না। এই জন্যই বলি যে জীবনের বাস্তবতা হার মানিয়ে দেয় গল্প, সিনেমা, রূপকথা। দেখেন, বউয়ের চুল স্বামীর সৌন্দর্য, বউয়ের ভিজা মাথার চুলের গ্রাম স্বামী নেয়, এবং বউয়ের চুল মেয়েদের কেশেই নাকি বেশ, গ্রামের ভাষায় বলে যে কেশেই বেশ। অথচ দেখা যায় যে আজকে ওর যে পরিস্থিতি বা ওর যে অবস্থা, বা আজ এই মাথার কেশই হচ্ছে শিপনের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে, যার জন্য বউয়ের মাথার ওই কেশ কামিয়ে দিয়ে বউকে ন্যাড়া করে দিল, এবং হয়তো ন্যাড়া করে দিয়ে বউর সাথে সুন্দর করে সংসার করতে পারতেছে, বা এই পর্যন্ত সে ভালো আছে। যাই হোক, প্রতিটা মানুষের একটা অহংকার থাকে, সে অহংকারটা ভেঙে দিলে পরে মানুষটা মাটিতে লুটে পড়ে। যে অহংকারটা ছিল আকলিমার, তার চুল, এবং চুল ফেলে দেওয়ার পরে আকলিমা আজ সংসার করতেছে, সংসার জীবনে তার 2টো বাচ্চাও এসে ভালো আছে। অবাক লেগেছে, হাসি পেয়েছে, এবং এই গল্পটা শুনে আমি সত্যি বিস্মিত হয়েছি। আপনার কাছে কেমন লেগেছে সেটা আপনি কমেন্ট বক্সে লিখবেন, এবং এই গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলেও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজ এখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।